সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রাতের ঘুটঘুটে অন্ধকার সরে গিয়ে সকালটা ধীরে ধীরে জাগ্রত হয় তার রোজকার নিয়মে। ভোর পাখিরা মিষ্টি সুরে কলকলিয়ে গান গাইতে শুরু করে। তখন এই ভোরে পাখিদের মতো ধরনীর বুকে এক চঞ্চল কিশোরী সকাল সকাল উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আগুন তড়িঘড়ি করে দৌড়ে আসে। সে ব্রেকফাস্ট আনতে নিচে গিয়েছিল। মোমের চিৎকারে ব্রেকফাস্ট না নিয়েই মাঝপথ থেকে ছুটে আসে। উত্তেজিত কণ্ঠে শুধায়, কি হচ্ছে? চিৎকার করছে কেন? শরীরে কোনো অংশে ব্যথা করছে কি? মোম কটমট করে জিজ্ঞেস করলো, আমার গায়ে পোশাক পাল্টেছে কে? গায়ে তো অন্য জামা ছিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে, আমি তো ড্রেস চেঞ্জ করেছি। মোম চোখ বড় বড় করে শুধালো, আপনি করেছেন? কেন করেছেন? কেন করবো না? কালকের জামায় রক্ত লেগেছিল, সেটা বলে থাকতে নাকি? মোম কাঁদো কাঁদো গলায় বলল। তাই বলে আপনি আমার জামা পাল্টে দেবেন? আগুন চোখ ছোট ছোট করে তাকায়, রাশভারী গলায় বলে, আমার ছেলে এখানে আর কি আছে যে তোমার ড্রেস চেঞ্জ করবে? মোমের মুখটা চুপসে যায়, বার কয়েক পলক ঝাপটায়। কখন করেছেন? রাতে, যখন তুমি ঘুমিয়েছিলে। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে ডাকলে আমি নিজেই জামা পাল্টে নিতাম। আগুন ফোঁস করে শ্বাস টানে, গমগমে গলায় বলে, একটু সুস্থ হয়েছ কি হওনি? তোতা পাখির মতো বলিয়া ওড়ানো শুরু করে দিয়েছ। মোমের ব্যথা আগের তুলনায় অনেক কমে গিয়েছে, তবে আঘাত পাওয়া স্থান এখনও তরতাজা। আঘাতের জায়গায় চারপাশের চামড়া কুঁচকে জটলা বাঁধতে শুরু করে দিয়েছে। আশ করা যায় খুব শীঘ্রই ক্ষত স্থান মরা চামড়া উঠে গিয়ে স্বাভাবিক চামড়া দেখা মিলবে। মোম চঞ্চল কণ্ঠে ঠোঁট উল্টে জবাব দিল, আপনি কি চান আমি চুপ করে থাকি? আমার কি বাক স্বাধীনতা নেই? আমি কথা বলবোই। আমি তো আর আপনার মতো কুমড়ো মার্কা লোক না যে সারাক্ষণ গম্ভীর মুখে বসে থাকবো। আগুন বিরক্তিকর মুখভঙ্গিতে বলে, সব লেম কথাবার্তার জন্য এভাবে চিৎকার করছিলে? কুমড়ো মার্কার লোক মানে কিসব ভাষা বলো তুমি? কার থেকে সব শিখছ? আর আমি তোমাকে বাক স্বাধীনতা দেই না বলছো? আচ্ছা বলো, তোমার যতক্ষণ মন চায় একে একে বকবক করো, আমি চললাম। আগুন আর এক মুহূর্ত দাঁড়ালো না, প্রস্থ পায়ে প্রস্থান করলো। মোমের ওষ্ঠ কিঞ্চিত ফাঁকা হয়ে গিয়েছে। ব্যাপারটা কি হলো? আগুন কি তাকে ইনডাইরেক্টলি অপমান করলো? মোমকে কিছু বলতে না দিয়ে এভাবে ভাব নিয়ে চলে গেল। আশ্চর্য লোক তো। মোম ভেঙচি কাটে, বিড়বিড় করে আগুনকে বকে দেয়। হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নেমে রাফিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। আগুন তার নিকট এগিয়ে যায়। রাফি অন্যমনস্কভাবে বাইরে কোলাহলপূর্ণ পরিবেশে তাকিয়ে আছে। আগুন পাশে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কি নিয়ে চিন্তা করছেন মিস্টার রাফি? রাফির ধ্যান ভাঙে, চক্ষুদয় দৃষ্টি ঘুরিয়ে সরাসরি নজর রাখলো আগুনের আদলে। আগুন ভ্রুকুচকে চেয়ে আসে। রাফি স্মিত হেসে জানালো, কিছু নিয়ে চিন্তা করছিলাম না। ভাবির শারীরিক অবস্থা কেমন? আগের থেকে বেটার। একটা কথা বলবো? দ্বিধাবোধ করছেন কেন? বলে ফেলুন। কালকে আপনাকে দেখে আমি ছেলে হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ, কি রাগ আপনার! ডাক্তার ম্যাডামকে ভালোই শান্তি দিয়েছেন। বেচারি মরতে মরতে বেঁচে গিয়েছে। আগুন ভরাট কণ্ঠে বলল, নাইমার ব্যাপারে আমি কিছু শুনতে চাই না। আপনি যদি এই ঘটনা করে ভুলে যান এবং কারোর সাথে এই ঘটনার কথা শেয়ারিং না করেন তাহলে খুশি হতাম। হ্যাঁ অবশ্যই, আমি কারোর সাথে শেয়ার করব না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে? জি, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। চলুন ব্রেকফাস্ট করে নেবেন। রাফি অধর কোণে মৃদু হাসি ঝুলিয়ে জানায়, খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে আসুন। অ্যাজ ইউর উইশ। আগুন চলে আসার জন্য পা বাড়ায়, কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে যায়। পেছনে ঘুরে আবার রাফির পাশে এসে দাঁড়ায়। রাফি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন সহসা রাফিকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে সন্তুষ্টি হেসে বলে, থ্যাঙ্কস মিস্টার রাফি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। রাফি অবাক হয়ে জানতে চাইল, কৃতজ্ঞতা জানানোর কারণ? আগুন সরে আসে, গম্ভীর দৃষ্টিতে রাফির দিকে চায়, তপ্ত শ্বাস ছাড়ে। আপনি সময় মতো না আসলে কালকে আমার ওয়াইফের ভালো মন্দ কিছু হয়ে যেতে পারত। আই নো দ্যাট। এই ছোট থ্যাঙ্কসটা যথেষ্ট নয়, বাট তবুও থ্যাঙ্কস আ লট। রাফি ঠোঁট এলিয়ে হাসলো, উৎফুল্ল চিত্তে বলে, ইটস মাই প্লেজার স্যার। একজন মানুষ হিসাবে আমার যা মনে হয়েছে সেটা করেছি। ভাবি আমার ছোট বোনের মতো। তাছাড়া ভাবির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি তাকেও হেল্প করতাম। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আসছে, মৌকে ব্রেকফাস্ট করেই মেডিসিন খাওয়াতে হবে।
রাফি মাথা ঝাঁকালো। আগুন চলে যায়। রাফি দীর্ঘশ্বাস ছাড়ল। প্যান্টের পকেটে হাত গুজে আকাশে সাদা মেঘের দিকে দৃষ্টি রাখে। সেখানে নজর আসছে একটা পাখি একা একা উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে রাফি জানে না। আচ্ছা, পাখিটা কি শুরু থেকে নিঃসঙ্গ, নাকি কেউ ছিল তার সাথে? মাঝপথে এসে পাখিটাকে একা রেখে চলে গিয়েছে কি? হ্যাঁ অথবা না, উত্তর নেই রাফির কাছে। রাফিও তো স্বল্প সময়ের মধ্যে কারো মায়ায় আটকে ছিল, কারো সঙ্গ পাওয়ার তীব্র বাসনা মনে লালন করেছিল, কাউকে একান্ত নিজের করে একজন থেকে দুজন হতে চেয়েছিল। সেটার হলো কই? পাখির মতো সে উন্মুক্ত ভূপৃষ্ঠে একা একা ঘুরে বেড়াচ্ছে। কাল নাইমার শারীরিক অবস্থা দেখে বুকের গহীনে এক চাপা কষ্ট অনুভব করছিল। যতই কড়া কথা শোনাক না কেন, সত্যি এটাই রাফি এখনও নাইমাকে ভালোবাসে। ফার্স্ট ফিলিংস ফার্স্ট লাভ বলে কথা, এত সহজে ভুলে যাওয়া যায় নাকি? কাল আদমরা নাইমাকে নিয়ে গিয়ে কাছাকাছি একটা হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিল রাফি। নাইমার থেকে ফোন নাম্বার কালেক্ট করে নাইমার বাবাকে ফোন করে নাইমার অসুস্থতার কথা জানায়। কিভাবে আহত হয়েছে সে কথা বলেনি, শুধু বলেছে নাইমা অনেক অসুস্থ। রাফি নাইমাকে বাসে উঠিয়ে দিবে, আর নাইমার বাবা যেন তাকে রিসিভ করতে চলে আসে। ট্রিটমেন্ট করিয়ে নাইমাকে বাসে তুলে দিয়ে রাফি হাসি মুখে বিদায় জানায়। অতঃপর হোটেলে ফিরে আসে। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। সোনারগাঁয়ে কাটানোর শুধু আজকের সময়টুকু হাতে আছে, তাই যে যার মতো ঘুরে বেরিয়ে গিয়েছে। যদিও সবাই ঘুরতে বের হয়নি, কয়েকজন দম্পতি আর সিঙ্গেল কয়েকজন গিয়েছে, বাকিরা হোটেলে আছে। সময়টা এখন বিকেলের মধ্যভাগ। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। গরমের প্রখরতা কমে এসেছে। এমন একটি গোধূলি বেলায় যখন দিন কেটে যায় এবং রাত আসে, তখন প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আমাদের মনে তখন নতুন দিনের প্রত্যাশা জাগে। এই সময়টিতে জীবন যেমন নতুন করে সজীব হয়ে ওঠে এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনে একটি গভীর অনুভূতি সৃষ্টি করে। রাত থেকে মোম হোটেলের রুমে রয়েছে, একবারের জন্য বের হয়নি। হবে কি করে? সে তো অসুস্থ, আর আগুন তাকে এই অবস্থায় বের হতে দিলে তো? যা যা প্রয়োজন আগুন সব এনে দিয়েছে। একবার বারান্দায় গিয়ে বসে থাকে, একবার রুমে আসে, তো একবার বিছানায় শুয়ে থাকে। এভাবেই এই পর্যন্ত সময়টা পার করেছে, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে। কতক্ষণই বা রুমে ভালো লাগে। আগুন বিছানায় আতশোয়া হয়ে ফোন টিপছে, ভ্রুযুগল কুচকানো, নিচের ঠোঁট কামড়ে এক মনে কিছু দেখছে। মোম এসে আগুনের মাথার পাশে দাঁড়ায়। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল, হাত নাড়িয়ে আগুনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আগুন চোখ তুলে তাকালো না, নিজের মতো ফোন দেখায় ব্যস্ত। মোম কণ্ঠ খাদ এনে গলা দিয়ে করে শব্দ তুলল, লাভ হলো না। আগুন একবারও ফিরে তাকায়নি। এবার মোমের রাগ হয়। এমন তো নয় যে আগুন কানে কম শোনে বা তার চোখের সমস্যা, তাহলে মোমের দিকে নজর দিচ্ছে না কেন? এত ভাব দেখায় কেন লোকটা? মোম ফুঁসে ওঠে, টান দিয়ে আগুনের ফোনটা নিয়ে নিল। আগুন সোজা হয়ে বসলো, বিরক্ত মুখভঙ্গিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফোন নিয়েছে কেন? এদিকে দাও। না, দিব না। মোম দাঁত চেপে কটমটিয়ে তাকায়, গোমরা মুখে বলল, আমি কখন থেকে আপনাকে ডাকছিলাম, শুনতে পাননি? মিথ্যে কথা, তুমি আমাকে ডাকোনি। ডাকিনি মানে কি? হ্যাঁ, মুখের সামনে হাত নাড়ালাম, গলা খাকারি দিলাম, তবু বলছেন ডাকিনি? আগুন ভাবলিসীন ভাবে জানায়, না, ডাকোনি। এরকম করলে কিভাবে বুঝবো তুমি আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছো? আমি তো জানি এরকম অদ্ভুত আচরণ যারা মৃগী রোগী তারাই করে। মোমের রাগ এবার আকাশচুম্বী। মোমকে মির্গি রোগীর সঙ্গে তুলনা করলো এই লোক। রাগে গিজগিজ করতে করতে আগুনের ফোনটা বিছানার উপর আছাড় মারল। নিজে বিছানায় উঠে এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আগুন ফোনটা হাতে তুলে নেয়। বউটা এত লক্ষ্মী, আগুনের কতগুলো টাকা বেঁচে গেল। অন্য বউদের মতো ফোন ফ্লোরে আছাড় মারলে আজকে এই ফোনের শ্রাদ্ধের ব্যবস্থা করতে হতো। আগুন আর চোখে ওদিকে ফিরে শুয়ে থাকা অভিমানী বউয়ের দিকে তাকায়। ফোন সাইডে রেখে মিটিমিটি হেসে মোমের নিকট এগিয়ে যায়। কোমর টেনে একদম নিজের সাথে লাগিয়ে নিল। মোম ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। আগুন শক্ত করে জড়িয়ে রাখলো। মোমের কানের পিঠে চুমু দিয়ে ফিসফিস করে বলল, এত রাগ ভালো না পেয়েছে, এবার বলো কি বলতে চাচ্ছিলা? মোম উত্তর দিল না, গাল ফুলিয়ে রুমের দেয়ালের দিকে চেয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? মোম এবারও নিশ্চুপ রইল। মোমকে ঘুরিয়ে সম্পূর্ণ নিজের দিকে ফিরিয়ে নিল আগুন। কপালে আলতোভাবে চুমু খেলো। আদুরে গলায় জিজ্ঞেস করলো, বলতে বলেছি না? এরপর আমি রেগে গেলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। মোম মুখ কালো করে তিরিক্ষে মেজাজ নিয়ে বলে, তখন তো শুনতে চাচ্ছিলেন না, তাহলে এখন জানতে চাচ্ছেন কেন? তখন শুনতে চাই না, এখন তো চাচ্ছে, এবার বলো।
বাইরে নিয়ে চলুন, রুমে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। কোথায় যেতে চাও? আপনি যেখানে নিয়ে যাবেন, কিছুক্ষণ প্রকৃতির হৃদয় চূড়ানো হাওয়া গায়ে মাখতে চাই। ভালো কথা এখন আছে? অল্প। ঠিক আছে, ওঠো। আগুন মোমকে নিয়ে উঠে দাঁড়ায়, ওড়না টেনে সুন্দর করে মোমের মাথায় ঘোমটা দিয়ে দেয়। দুই ঘোমটা দেয় যাতে গলা ভালোভাবে ঢেকে নেওয়া যায়। মোমের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে আগুন বলে উঠল, মম, তোমার সাথে ঘটা কালকের ঘটনাটা বাড়িতে কাউকে জানিও না প্লিজ। বাবু শুনলে ঝামেলা করবে। এমনিতে আমার সাথে তার খামোকে মনোমালিন্য আছে। মা আমাকে কথা শোনাবে। তোমার খেয়াল রাখতে পারেনি কেন সেটা নিয়ে তারা জানতে পারলে তোমার বাবা মাকে ব্যাপারটা জানাবে। তখন তোমার বাবা মা কষ্ট পাবে। বলবো না। আগুন কিঞ্চিত মুচকি হাসলো, মোমের গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো, নাকে নাক ঘষে কোলে তুলে নিল। দরজা খুলে সিঁড়ি দিয়ে হাঁটা ধরলো। মোম হতভম্ব হয়ে গেল। আগুনের টি শার্ট খামচে ধরে অবাক হয়ে চেয়ে রইল। তড়িৎ বেগে মৃদু আওয়াজে চেঁচিয়ে বলল, খুলে নিয়েছেন কেন? নামান বলছে। আগুন হাঁটতে হাঁটতে জবাব দিল, তুমি কি এখন পায়ে জুতো পড়তে পারবে? পারবে, তবে এক পায়ে। অন্য পায়ের পাতের উপর চামড়াতে ক্ষত তো এখনো শুকায়নি। জুতোর বেল্ট লাগলে সেটার ঘর্ষণের টান ধরা চামড়া উঠে গিয়ে নতুনভাবে সৃষ্টি হতে পারে। আর জুতো ছাড়া খালি পায়ে হাঁটলে পায়ের তালু দিয়ে পাথরের ছোট খণ্ড অথবা রাস্তার গাছের টুকরো ঢোকে আবার ব্যথা। আমি তো রাস্তায় যাব না। নিচে তো যাবে। তো এখানে কিছু আছে নাকি? হতেই পারে, অবিশ্বাসের কিছু নেই। আমি তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। মোম অসহায় মুখ্যভঙ্গিতে বলে, নিচে আপনার স্যারেরা থাকতে পারে, তারা কি ভাববেন বলুন তো? দয়া করে নামিয়ে দিন। নামিয়ে দেব, তবে নিচে গিয়ে। আমার কথাটা শুনুন। মাই কোমলমতি, ডোন্ট বি এক্সাইটেড। আমি এতটা ম্যানারলেস মানুষ না আছে প্রিন্সিপাল এবং সিনিয়র স্যারদের সামনে বউকে কোলে করে রাখবো। তাহলে নামিয়ে দিচ্ছেন না কেন? দিব তো। ওই দেখো, কয়েকজন স্যার টেবিলে বসে আড্ডা দিচ্ছে। ওনাদের থেকে কিছুটা দূরে নামিয়ে দেব, তখন হেরে যাও। তুমি পায়ে ব্যথা না পেলে আশেপাশে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসতাম। মোম তাকিয়ে দেখলো ওদের থেকে অনেকটা দূরে মাঠের মতো একটা জায়গায় স্যাররা বসে আছেন। সেখানে কিছু সংখ্যক টবের মধ্যে ফুল গাছ লাগানো, কয়েকটাতে ফুল ফুটে আছে। জায়গাটাতে অনেকটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে। বিকেলের সময় বলে দেখতে চমৎকার লাগছে। মোমের মন পুলকিত হলো। খুশিতে দন্তপাটি বের করে হালকা হাসলো। কাঁধে রাখা হাত উঠিয়ে আগুনের গলা পেঁচিয়ে ধরলো। পলক্ষীনভাবে চেয়ে রইল আগুনের গম্ভীর হয়ে থাকা মুখশ্রীতে। কপালটা অল্প কুচকে আসে, গম্ভীর চোখ দুটো ভাসা ভাসা, কিঞ্চিত উঁচু গোলগাল নাকটা কত সুন্দর, নাকি বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা দেখা যাচ্ছে। ঠোঁট দুটো যেন আর্ট করা। চাপ দাড়িযুক্ত ফর্সা মুখশ্রীতে গোলাপি অধৈর্যরা দারুণ মানিয়েছে। লোকটার থেকে সব সময় মিষ্টি একটা ঘ্রাণ আসে, নাসাগ্রন্থে আসে, যেটা মোমকে মাতাল করে দেয়। মোমের মাস্টার মশাই একটু বেশি সুন্দর, ফর্সা বলে নয়, মুখের গঠনটাই সুন্দর। মোম কি কখনো ভেবেছিল এই মানুষটা তার স্বামী হবে? কখনো কি মনে হয়েছিল তার ভরটা দেখতে এতটা মিষ্টি টাইপের হবে? লোকটা কত যত্নশীল, কত ভাবে ওর জন্য। মোম তো ভাগ্যবান, সেজন্য এই কুমড়ো মার্কা লোকটাকে স্বামী হিসেবে পেয়েছে। মোম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ঠোঁট ছড়িয়ে এক পেশে হাসলো। মুখটা এগিয়ে হুট করে আগুনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে টুপ করে চুমু খেলো। সহসা আগুনের চলমান পা থেমে যায়। হতবিহ্বল অক্ষিপট ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো মোমের দ্বিধাহীন মুখে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া আপনা আপনি কিঞ্চিত বাঁকা হয়ে যায়। মোমের কোনো ভাবান্তর হলো না, তার মুখ বিবর স্বাভাবিক। ঠোঁট উল্টে বলল, দাঁড়িয়ে পড়ছেন কেন? চলুন। জিভ দ্বারা ঠোঁট ভেজায় আগুন অবাক হয়ে জানতে চাইল, তুমি আমাকে চুমু দিয়েছ সত্যি? মোম লজ্জা পেল, আবেগের বশে দিয়ে ফেলেছিল। তখন এত কিছু ভাবেনি। এখন কি উত্তর দিবে মোম? চোখ মুখ খিসে বন্ধ করে আগুনের গলায় মুখ লুকিয়ে চুপ করে রইল। এদিকে আগুনের বক্ষতলে প্রেমের ঢেউ হানা দিয়েছে, পিঞ্জরে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। মোমের কাঁধে মুখ নিয়ে শক্ত করে কামড় বসালো। মোম ঠোঁট চেপে মৃদু ব্যথাতুর আওয়াজ তুলল। আগুন পাত্তা দিল না, নীরের স্বরে হুমকে স্বরূপ হিসিয়ে জানালো, কাজটা তুমি ঠিক করনি। আমার বুকে আগুন জ্বালিয়ে মুখ লুকিয়ে বসে আছো, বাইরে আছে। নদীর স্বভাব এক্ষুনি ফিরিয়ে দিতাম। টেনশন করো না, এর শোধ আমি নেবই। জাস্ট ওয়েট অ্যান্ড সি মাই কোমলমতি।
ট্যুরের মেয়াদ ফুরিয়ে এসেছে। সময়ের প্রহর গুনতে গুনতে দোতলা বিশিষ্ট বাস গাড়িটি ঢাকায় পৌঁছে গিয়েছে। ভোর ভোর সকলে রওনা দিয়েছিল। তারপরে ঘড়ির কাঁটা প্রায় বিকেলের কাছাকাছি এসে ঠেকেছে। বাসটি কালো রঙের ঘূর্ণায়মান 4 চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কলেজের গেট পেরিয়ে কলেজের মাঠের মাঝখানে এসে থামল। একে একে সবাই বাস থেকে নেমে যে যার মতো নিজেদের আপন নিরে ফেরার উদ্দেশ্যে চলে গেল। আগুন মোমকে নিয়ে নিজস্ব ফ্ল্যাটে এসেছে। মিনা বলেছিলেন ট্যুর থেকে ফিরে আসার পর তাদের সাথে দেখা করতে আসতে। তবে এখন ও বাড়িতে গেলে মোমের অসুস্থতা দেখে নানান রকমের কথা জিজ্ঞেস করবে। রাশেদের ধারালো কথার সম্মুখীন হতে হবে। যদিও মোম আগের তুলনায় অনেক সুস্থ, ব্যথা নেই বললেই চলে, কিন্তু আঘাতের চিহ্নগুলো এখনও সুস্পষ্ট। মোমকে দেখে তারা দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে বরং কিছুদিন যাক, তখন ও বাড়িতে যাওয়া যাবে, আর কিছু একটা বুঝিয়ে মোমের আঘাতের চিহ্নগুলোর কথা জানানো যাবে। এসব চিন্তা করে আগুন ও বাড়িতে যায়নি। এমনকি প্রিন্সিপাল স্যারকে আসার সময় আগুন বলে এসেছে সে কয়েকদিন সঠিক সময়ে কলেজে যেতে পারবে না, ক্লাসে নিবে, তবে বেটাইমে নিতে হতে পারি, কারণ মোম অসুস্থ। প্রিন্সিপাল মোমের কপালের ক্ষতটা দেখেছিলেন। আগুন জানিয়েছে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আগুন অযথা ক্লাস ফাঁকি দেওয়ার মতো মানুষ না, সেজন্য প্রিন্সিপাল সম্মতি প্রকাশ করেছেন। বাসায় এসে মোম ফ্রেশ না হয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আগুন ফ্রেশ হতে চলে গিয়েছে। একবারে গোসল করে বেরিয়েছে। টি শার্ট ট্রাউজার পরিধান করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। মোমকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। কাছে গিয়ে ঝুঁকে মোমের কপালে হাত রাখলো। তাপমাত্রা ঠিকঠাক। গালে হাত রেখে মৃদুস্বরে ডেকে ওঠে, শরীর খারাপ লাগছে? মোম পিটপিট করে চক্ষুদয় পুরোপুরি খুলে তাকায়। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। না, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নাও, পরে শুয়ে থেকো। আগুন ভরাট কণ্ঠে বলল। উঠতে হবে, ফ্রেশ হলে ভালো লাগবে। মোম অলস ভঙ্গিতে উঠে বসল। চোখে তার ঘুম পাখিরা হানা দিয়েছে। মুখটা চুপসে আছে। ডাগর ডাগর আখি জোড়া বুঝে আসতে চাচ্ছে। মেয়েটা জবরদস্তি খুলে রাখার আপ্যায়ন চেষ্টা করছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার কোমলমতির গোলগাল মুখবিবর পর্যবেক্ষণ করলো। হাত বাড়িয়ে মোমকে পাজা কোলে তুলে নিল। মোম আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। মেয়েটার আখিতে ঘুম লুটোপুটি খাচ্ছে। মোমকে নিয়ে আগুন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কোল থেকে নামিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির সংস্পর্শ পেতেই মোম তড়াক করে চোখ খুলে যায়। ঘুম ছুটে যায় পুরোপুরি। আকস্মিক পানি গায়ে লাগায় ভয় পেয়ে যায়। সহসা একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুনকে জড়িয়ে ধরল। ঠান্ডা পানি বলে শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝর্ণার পানি দিয়ে মোমের সাথে সাথে আগুনও ভিজে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমের গায়ের পানিতে তার টি শার্ট ভিজে গিয়েছে। ব্যঙ্গ করে বলে উঠল, আগে বলতে পারতে একসাথে গোসল করতে চাও, তাহলে অন্তত আমাকে 2বার গোসল করতে হতো না। মোম মিনমিন করে বলে, আপনি যে আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে আসবেন আমি জানতাম নাকি, ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি সবকিছুতে এত ভয় পাও কেন? পানির সংস্পর্শে এসে তোমার ভয় লাগছে? মোমের থেকে আশাবাদী উত্তর পাওয়া গেল না। চুপ করে রইল সে। আগুন আর কিছু বলল না। মোমকে গোসল করিয়ে পোশাক এনে দিল। আগুন গিয়ে রুমে চেঞ্জ করে নিল। আয়মানের ভার্সিটির পেছনে সেই পুকুর পাড়ের বেঞ্চেতে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর অসাড় হয়ে আসছে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠছে। অপেক্ষা করতে আর ধৈর্য কুলাচ্ছে না। বসা হতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে। অথচ আয়মানের কোনো হদিশ নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁড়তে লাগলো। ঢাকা শহরের রাস্তায় মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়। যদিও শহরে গাছপালার সংখ্যা নগণ্য, তবে এই অল্প গাছগুলোই শহরের যান্ত্রিক জীবনকে অনেকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাসে খেলে যায়, আর সেই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরের কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আয়মান আরও কিছুক্ষণ পর আসলো। আয়মানকে দেখে আনিকা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন আর আপনি এখন আসছেন? দেরি করে যখন আসবেন তাহলে এত তাড়াতাড়ি আসতে বলার কারণটা কি? আয়মান হাঁপাচ্ছে। দৌড়ে এসেছে বলে নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। ঘন ঘন শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে বসে পড়ল। বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে ইশারায় পাশে বসতে বলল। আনিকা বসলো। আয়মান ব্যগ্র গলায় বলে ওঠে, টাইম মতোই তো আসতে চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল, সেই জন্য আসতে লেট হয়ে গেছে। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে স্যারের জন্য সম্ভব হয়নি। খুব 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 সরি। ওকে, এবার বলুন কেন ডেকেছেন?
কেন ডেকেছি মানে? তোমাকে দেওয়া টাইম শেষ, ভুলে গেছো? না, ভুলিনি। তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? কিসের সিদ্ধান্ত? আয়মান ভ্রু কুঁচকে ফেললো, চওড়া গলায় শুধালো, বুঝেও না বুঝার ঢং করছো। তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসো কিনা সেটার জন্য। ভালো না বাসলেও প্রবলেম নেই, আমার একার ভালোবাসাই যথেষ্ট। শুধু বিয়ের জন্য হ্যাঁটা বললেই চলবে। আনিকা ভেঙচি কাটে ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কি করবেন? এমনভাবে বলছেন যেন আমি আপনাকে গ্রহণ করতে বাধ্য। অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো ওয়ে নেই। সো ফাউতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশীনভাবে জানালো। আপনাকে আমার পছন্দ না। আয়মানও ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি জানতে চাইনি। তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা বলো। আনিকা হতভম্ব হয়ে গেল, ঝাঁজ নিয়ে তিরিক্ষে মেজাজে বলে, যেখানে আমি আপনাকে পছন্দই করি না সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। বেশি কথা ভালো লাগছে না, আজকে লাঞ্চ করিনি, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়চ্ছে। তুমি মেয়ে, ভাঙবে তবু মচকাবে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছো, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখে তেজ ফুটিয়ে অস্বীকার করছো। আনিকা গা ছাড়া ভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বইয়ে গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আয়মান, একদম কাছে, যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূল কায়ার জন্ম দেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ে। আনিকার নাকের সাথে আয়মানের নাক লেগে আছে, আর কপালে কপাল, চার জোড়া পিবর ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আয়মানের সুগভীর স্পষ্ট প্রকাশযোগ্য অক্ষিপট আনিকার কাজল কালো অক্ষিপটে নিবদ্ধ। আনিকার তনুমন কেঁপে ওঠে আয়মানের ছোঁয়ায়, শরীর বরফ খণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আয়মান, এভাবে থেকেই হিসিয়ে বলল, পছন্দ করো কিনা সেটা তো আমার একটা ছোট্ট কলে তোমার এখানে ছুটে আসাতেই প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোরও করতে পারতে। ভার্সিটির পুকুর পাড়ে একা বসে থাকার প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে। আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ। তোমার মনে আমাকে নিয়ে এইসব চিন্তা বিরাজমান হতে পারতো, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওইরকম টাইপের ছেলে না। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথায় কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সব সময় আমার সকল কথা মনোযোগ সহিত শ্রবণ করো। আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি হাসো। তবে তুমি হয়তো জানো না, তোমার ওই শ্যামলাটে মুখের হাসি আইমানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারিনি কিভাবে তোমার মায়ায় আটকে গেছি। মায়া শব্দটা বড্ড খারাপ। একবার কারোর মায়ায় আটকে গেলে তাকে ছাড়া কিছু ভাবতে ইচ্ছা করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আয়মানের কথার সমাপ্তি হতে আস্তে আস্তে চোখ মেলে চায়। আয়মান এখন ওর দিকে একরাশ মুগ্ধতা সমেত চেয়ে আছে। আয়মানের গভীর চাহনিতে দৃষ্টি রেখেই আলগোছে কোমর থেকে হাতটা ছাড়িয়ে নিল। উঠে দাঁড়িয়ে আয়মানের থেকে দূরত্ব বজায় রাখলো। মুখে কোনো কথা ফুটলো না। কয়েকবার জোরে জোরে শ্বাস টানলো। আয়মানও দাঁড়িয়ে পড়ল। স্লো স্বরে পুনরায় জিজ্ঞেস করলো, উত্তর দিচ্ছ না কেন আনিকা? কিছু তো বলো। নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছি? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না, তাই ভাবলাম হবু শ্বশুরকেই আগে পটানো যাক। তবে তোমার বাবাকে আমার মনের যেসব কথা বলেছি সেইগুলো সত্যি ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। আপনি আমার উপর রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন। আয়মানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আয়মান অবাক হবে, এরকম কিছুই হলো না। ভারীক্ষে নিঃশ্বাস ছেড়ে আয়মান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে, সেইটাও আমি জানি। আনিকা চক্ষুদয় বড় বড় করে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করল, কিভাবে? আয়মান ঠোঁট বাঁকিয়ে হাসলো, কণ্ঠ খাদে এনে উৎফুল্লতা নিয়ে জানায়, দরজার বাইরে তোমার ওড়নার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিন পিনে নীরবতা বিরাজ করছে। পুকুরের টলমলে পানিতে নজর বুলিয়ে আনিকা বলে,
সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আনিকা, হেয়ালি ভালো লাগছে না। তোমার বাবা আমাকে মেনে নিয়েছেন, এখন তুমি বললে আমার ফ্যামিলি তোমাদের বাড়িতে যাবে। পরে বলবো। পরে না, এখন বলো, ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আমার পরীক্ষা শেষ হোক, তাছাড়া আপনার অনার্স এখনও কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে চাচ্ছি নাকি? জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বাসিত কণ্ঠে আয়মান হাসি মুখে বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছো? আনিকা থমথমে খায়, শুষ্ক ঠোক গিলল। ভেতরের উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, মোটেই না, আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে এবং আপনি ছ্যাঁচড়ার মতো আমার পিছু পিছু ঘুরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আয়মান জল শক্ত হয়ে ওঠে, চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে। এইসব ফাও এক্সকিউজ অন্যদের বলো, আমাকে না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো, ওভার অ্যাটিটিউডের ঠেলায় স্বীকার করছো না। কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল, চলুন বাড়ি ফেরা যাক। আয়মান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে, মুখোমুখি দাঁড়িয়ে নিরেট স্বরে বলে, বাড়িতে তো যাবই, তবে মনে রেখো এই সপ্তাহের মধ্যে ফ্যামিলি তোমাদের বাড়িতে আসছে। এত তাড়াতাড়ি? আয়মান সিরিয়াস কণ্ঠে বলল, আমার পক্ষে সহ্য হয় না, ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজকে 22 বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, কষ্ট হয় না বলো? আপনার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই। এখনো সিঙ্গেল জীবন পার করছো, লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেল, বিস্ময় কিং কর্তব্য বিমর্ষে। বলে কে ছেলে, শেষে কিনা এক মেন্টাল ছেলেদের কপালে জুটেছে। ঝাঁঝালো গলায় বলল, কি সব বাজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকতে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি, এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠ্যাস মেরে ঠোঁট উল্টে বলে, ওলে আমার কচি খুকি সোনালে, তুমি নিজেকে ছোট ভাবছো? জানো, তোমার বড় ভাইয়ের বউয়ের বয়স তোমার থেকে অনেক ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড় বোঝদার মানুষ। পর মুহূর্তে নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল, যেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজের রুমে এসেছিলাম, সেই দিন তোমাকে কত মিস করেছি। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতেই চায় না, মনে হয় প্রতিদিনে বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছি, যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবিকে ভেজা চুল মুছে বারান্দার দড়িতে তোয়ালে মেলতে দেখেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নিশ্চয় প্রতি রাতে ফুটবল খেলেছে। আল্লাহ মাবুদ, ছি, চুপ করুন বাচ্চা ছেলে। নিজের বড় ভাই ভাবিতে কিভাবে নজর পোড়াতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো একটা নির্লজ্জ। লজ্জাও না আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান জন্মনি চিত্তে দাম্ভিক সহিত বলে, আমি তাদের দিকে নজর রাখতে যাব কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাইকে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি এত চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো। শুধু মাঝে মাঝে 2-1টা চুমু খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করব না, যা করার বিয়ের পর করব। আফটার অল আই এম দ্য ইনোসেন্ট বয়। বলেই ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছন ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হা হয়ে তাকিয়ে আছে। আয়মানের ভেজা চুমু আনিকার মসৃণ গালে লেপ্টে রয়েছে। আনমনে এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আয়মান চুমু খেয়েছে। ফ্যাল ফ্যাল করে আয়মানের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজে হাঁটতে বেমালুম ভুলে গেল। মস্তিষ্কের ভেতরে আয়মানের অগোছালো বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্ট হলো, দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রকৃতির সৌন্দর্যে একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সবকিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়ায়। সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, পড়া কত দূর মম? মোম হকচকিয়ে যায়, তুরন্ত খাতাটা বন্ধ করে ফেললো। জোরপূর্বক হেসে বলল, এই তো আর একটু। আগুন ধারাম করে টেবিলে
হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুলল। কাঠের ডিজাইনার কাঠামো টেবিলটা ভূমিকম্পর ন্যায় কেঁপে উঠল, সাথে মোমের পাতলা শরীর। গমগমে গলায় প্রশ্ন করল, গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু এখনো তোমার পরে শেষ হয়নি? পরটুকুন সোনারগাঁও যাওয়ার আগে দিয়েছিলাম। এতদিন কি করেছ? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলে না বলে মাথা চড়ে বসছো, কথা গায়ে মাখো না? মোম চুপসানো মুখে ভীতিকর নজরে বলে, কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে? ফোঁস করে তপ্ত শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরখ করলো। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি খাতাটা দাও তো। মোমের ছোট্ট কায়া ধরফরিয়ে ওঠে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল, খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না। আগুনও অপেক্ষা করলো না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতে চোখের সামনে দৃশ্যমান হলো এবড়ো থেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখাগুলো আগুন ক্ষীয় কণ্ঠস্বরে উচ্চারণ করলো, কুমড়ো মার্কা গোবরমুখ মাস্টারমশাই, আপনি তো রাখি কেন? কথায় কথায় ধমক দেন কেন? আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের স্বাদ পাই। যখন রাগি করে কথা বলেন তখন আমি অটো রিক্সার ঠ্যাড়ের ঠ্যাড়ের আওয়াজ শুনতে পাই। যখন শাসন করেন তখন আমি তিতা করলার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর। যখন আমার যত্ন করেন তখন আমি বাবা মায়ের ছোঁয়া দেখতে পাই। যখন আপনি আদর করেন তখন। লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়ল আগুন। ভ্রু কুঁচকে সুগভীর চাহনিতে তাকালো মোমের দিকে। মোম সহসা জিভ কাটলো, চোখ খিচে বন্ধ করে রাখলো। লজ্জায় হাঁসফাঁস লাগছে। মোমের কর্ণগোচরে ভেসে আসলো আগুনের ভরাট কণ্ঠস্বর, তুমি পড়াটা কি খাতার মধ্যে এসব ভাবে যাবে লিখেছিলে? তোমার সাহস দেখে আমি তো রীতিমতো হতবিবল হয়ে যাচ্ছে। মোম চোখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে আচমকা ফুপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের ভাবান্তর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং মুখ বিবর ফুটে উঠল বিরক্তিকর ভাব। আর কিছু পারো আর না পারো, ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি করতে ভালোই পারো। একদম কান্না করবে না। কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছে, উত্তর দিবে। মোম কোনো টু শব্দ করল না, এক মনে কেঁদেই চলেছে। ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া চোখের জলে ভিজে জুবুথুবু হয়ে রয়েছে। নাকটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কাঁদছেই। কান্নার তোপে রক্তজবা ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সেদিকে নজর পড়তেই আগুনের ঘোর লেগে যাচ্ছে। আজকে নিজের কামুকতা অগ্রাহ্য করে গম্ভীর কণ্ঠে বলল, কি পেয়েছো নাকি তুমি? এভাবে কেঁদে কেঁদে নিষ্পাপ মুখোশে বানিয়ে ফেললেই আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মোম নাক টেনে ভাঙা গলায় বলে, খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রভ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বললো? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না, এক রাত না খেলে কিছু হবে না। আজকে পড়া না দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মোম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে না। আগুন প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে, যার দরুন সব উত্তর কেমন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল। বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনো তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি। কত বড় বাকি রয়েছে জানো? একদিন পড়বে, 10 দিন পড়বে না। এমন করলে কি হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, তবে না ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি পড়েছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেন যেন বলতে পারি না। কেন পারো না? সেটা তো আমিও বুঝতে পারি না। খাতার মধ্যে এসব লিখে সময় নষ্ট করছে কেন? আর লিখবো না। মনে থাকবে? থাকবে। আগুন বুক থেকে মোমকে সরিয়ে অঞ্জলিপুট মোমের মুখশ্রীতে তুলে নিল। চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলে, আমি কি তোমাকে বকেছে নাকি মেরেছে? বলেছিলাম না অচেচিত কান্না আমার পছন্দ না, তাও তুমি কাঁদছ। এরকম কেন করো? মোম জবাব দিল না, এখন মুখ গোমরা করে রেখেছে। আগুন মোমের নাকের ডগায় চুমু খেলো। হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে মুচকি হেসে বিড়বিড় করে বলল, কেঁদে কেটে আমার রাগ পানি করতে ওস্তাদ এনে, ট্রিক্সটা খারাপ না। আজ বৃহস্পতিবার। আগুন কলেজ থেকে দুপুরের আগে ফিরে এসেছে। বাসায় এসে মোমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এতদিন যেতে পারিনি, সুযোগ ছিল না। মাঝখানে
একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মোম বেশ কিছুদিন ধরে যেতে চাচ্ছে। মেয়েটা সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে, আপনজনদের সহচর্যে থাকলে ভালো লাগবে। আয়মানের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়েছে আগুনকে। সবকিছুর কথা ভেবে আজ মোমকে নিয়ে বেরিয়ে পড়ল নিজ বাড়ির উদ্দেশ্যে। মোমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়ল যেন। কতদিন পর মেয়েটাকে দেখছে। বাসায় থাকলে সবসময় মিনার কাছাকাছি থাকে, এই যে এখানে এসেই মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনার গাঁয়ে গিয়ে কি কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে, রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে। মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বলিগুলো মিনার মনকে পুলকিত করে। মেয়েটা খুব সহজ সরল, একাকিত্ব একদম পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে ময়ূরীর সাথে গল্পগুজব করতে থাকে। মোম্মা, তোমার কপালে ওটা কিসের দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্বিগ্নতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল। রাশেদের কথায় মিনা ময়ূরীয় দৃষ্টি তাক করলো মোমের কপাল বরাবর। দুপুরে লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আয়মানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞেস করলো, মম, তোমার কপাল থেতলেছে কিভাবে? মোম স্মিত হেসে আমতা আমতা করে জবাব দিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। দেখে শুনে হাঁটবি তো নাকি? দেখেছো কতটা আঘাত পেয়েছো? চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বললেন, সাবধানে চলবে, তাড়াহুড়া করার দরকার নেই। ছোট আঘাত পেয়েছো, বেকায়দায় পড়ে যদি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী। তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমার উপর পড়বে। তোমার বাবা বলবেন আমরা তোমার খেয়াল রাখতে পারছি না, সেই জন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। মোম মিহি কণ্ঠে উত্তর দিল, জি বাবা। রাশেদ মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে রয়ে গিয়েছে মোম ময়ূরী। গালে হাত দিয়ে টিভি দেখছে ময়ূরী। মোম রিমোট নিয়ে টিভি বন্ধ করে দিল। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মোম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো? তাহলে এখানে এসে কী লাভ হলো যদি আমাকে কেউ গুরুত্বই না দেয়? ময়ূরী মুচকি হেসে মোমের গাল টেনে দিল। হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল, কে বলেছে গুরুত্ব দেই না? আমার মিষ্টি ভাবিটা তো আমার কাছে সবার আগে। মোম মুখ কালো করে বলে, কাছে আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আমার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে তোমার কথা। পড়াশোনার প্রচুর চাপ, সেই জন্য প্রতিদিন ফোন দিতে পারি না। মোম ঠোঁট উল্টে ধীর গলায় জানায়, পড়াশোনার কথা আর বলো না। মাস্টারমশাই এই পড়াশোনা নিয়ে যা প্যারা দেয়, মাঝে মাঝে ইচ্ছে করে যে পড়াশোনা যে বানিয়েছে তার কপালটা ফাটিয়ে দিই। ময়ূরী খিলখিল করে হেসে উঠল। অধরের হাসি বজায় রেখে বলল, ভাইয়ার কাছে পড়ো তুমি? হ্যাঁ। টিচার হিসেবে কেমন সে? ভীষণ বাজে। কি করেছে আমার ভাই? পড়া না পারলে শুধু বকে, কালকেও বকেছে। তুমি নিয়মিত পড়া দিবে, তাহলে আর বকবে না। আমি তো পড়ি, কিন্তু মাস্টারমশাই জিজ্ঞেস করলে কিছু বলতে পারি না। ঘুরিয়ে পেঁচিয়ে কী সব প্রশ্ন করে, আমার সব উত্তর মাথায় গুলিয়ে যায়। উনি পচা স্যার। ময়ূরী চকচকে দন্তপাটি বের করে শব্দ করে হেসে উঠল। আগুন বেডরুমের সোফার পেছনের দিকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। আয়মান গিয়ে ভাইয়ের পাশে বসলো। পাশে কার উপস্থিতি টের পেয়ে আগুন মাথা তুলে চায়। আয়মানকে দেখে সোজা হয়ে বসে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বল, কিছু বলবি? আয়মান নড়ে চড়ে উঠল। হালকা গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলে উঠল, ব্রো, আনিকা আমাকে মেনে নিয়েছে। আমি চাই তুমি আজকেই আব্বু আম্মুর সাথে কথা বলে এঙ্গেজমেন্টের কথা জানাও। ভালো হয় যদি এক্ষুনি বলো, তাহলে বিকেলে আনিকাদের বাড়িতে গিয়ে আমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে পারবো। এত তাড়াতাড়ি সম্ভব কি করে? আজকে কথা বলে আজকে এঙ্গেজমেন্ট? আনিকের বাবার সাথে তো কথা বলতে হবে নাকি? তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি আনিকার বাবার সাথে কথা বলে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে মেয়ের বাড়ির লোক যদি মনে করে তোর কোনো সমস্যা আছে? কে কি ভাবলো এতে কি আসে যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন আনিকা ওর তার বাবা সানাউল্লাহ, তারা বাদে বাকি কারোর কথা শুনতে যাব কেন? আগুন ভাবলেশীন ভাবে বলে, আজকে পারবো না কারোর সাথে কথা বলতে, আগামীকাল ভেবে দেখবো। আয়মান লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। পা ভাঁজ করে আগুনের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই, এইটা কেমন কথা? এরকম করো না প্লিজ। বহু কষ্টে ওই তেরা মেয়েটাকে পটিয়েছি। আমার সব আশা ভরসা শেষ হয়ে যাওয়ার আগে কিছু একটা করো প্লিজ। ডু সামথিং ব্রো, প্লিজ প্লিজ প্লিজ। আগুন
চোখ ছোট ছোট করে তাকায়, ভ্রুক্ষেপহীনভাবে গমগমে আওয়াজে বলে, তোর কাছে কি ব্যাপারটা এতটাই সহজ মনে হচ্ছে? আমি বাবাকে গিয়ে কি বলবো যে বাবা, তোমার ছোট ছেলে পড়াশোনা রেখে তার মাথায় বিয়ের ভূত চেপেছে, তাকে জলদি জলদি বিয়ে করিয়ে দাও। আর বাবা হাসতে হাসতে তোকে বিয়ে করিয়ে দেবে, কে তাই তো? আয়মান চুপসানো মুখে অসহায় মুখভঙ্গিতে বলল, বিয়ে পরে, আগে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাই। তুমি বুঝিয়ে বললে আব্বু শুনবে। তুই নিজে গিয়ে বাবাকে বল। পাগল নাকি? আব্বুকে এইসব বলতে গিয়ে এই ভর দুপুর বেলায় উত্তম মাধ্যম খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। যা বলার তুমি বলবে। আয়মান আড়মোড়া ভেঙে বিছানায় বসে বলে, রাতে বলবো, এখন তুই যা। আয়মান আবার এসে আগুনের পাশে বসলো, কণ্ঠ নিচুতে নিয়ে তিরিক্ষি মেজাজ সহিত বলল, আমার সাথে তুমি অন্যায় করছো। না না না, শুধু অন্যায় না, রীতিমতো মহা অন্যায়। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছিলাম। একটু কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে থাকা উচিত। আগুন ভ্রু উঁচিয়ে চওড়া গলায় শুধালো, আমি তোকে বলেছিলাম, আয় আমার বাসার ঘর সাজিয়ে দিয়েছে। আয়মানের টনক নড়ল, বুঝতে পারছে ভাইয়ের সাথে কড়াভাবে কথা বললে কাজের কাজ তো হবেই না, উল্টো চূড়ান্ত লোকসান হবে। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, তুমি বলনি ওটা ভালোবেসে দেওয়া ছোট্ট ভাইয়ের উপহার ছিল। এবার তুমিও বড় ভাই হিসাবে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দাও। এইটা তোমার পক্ষ থেকে আমার জন্য উপহার হয়ে যাবে। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়লো, ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আজকে বাবার সাথে কথা বলবো। খুশিতে আয়মানের শরীর দুলে উঠল, মনের মধ্যে বাকবাকুম পায়রা নাচছে। আগুনের কাজ জড়িয়ে হাসি মুখে বলল, কথা বলে আজকে কনফার্ম করবে ওদের বাড়িতে যাবার। আমি সানাউল্লাহ আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আগে বাবাকে বলে শুনে, তারপর আনিকার বাবাকে জানাস। ওকে। আয়মান খুশিতে গদগদ হয়ে আগুনের গালে টুপ করে একটা চুমু দিয়ে শরীরটাকে হেলিয়ে দুলিয়ে চলে গেল। আগুন ঠোঁট কামড়ে হাসে, ছোট ভাইটার আচরণ একদমই বাচ্চা বাচ্চা, অথচ সে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময় রাত 7টা বেজে, যদিও এই সময়টাকে সন্ধ্যার সময় ধরা হয়, তবে হিসেব করলে এই সময়টাতে রাতেরই অংশ বিশেষ। বিস্তৃত নীলিমাতে সূর্য ডুবে গিয়ে অন্ধকার হাতছানি দিয়ে ডাকছে, জানান দিচ্ছে রাত হওয়ার। রাস্তার চারধারে সোডিয়াম আলো জ্বলছে, ট্যাক্সি বাস গাড়িগুলো পেছনের লাল রঙের বাতি জ্বালিয়ে ছুটছে নিজ গন্তব্যে। গাড়ির টিটি ভোবো শব্দ কানে আসছে অবিরাম। রাশেদ বিরক্ত হচ্ছেন এর সময় বাইরে বের হওয়াতে। তারা সবাই এখন আনিকাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাশেদের মেজাজ খারাপ হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। আগুন দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে, পাশে রাশেদ বসা, পেছনে মিনা, ময়ূরী, মোম, আয়মান বসেছে। রাশেদ বাদে বাকিদের মুখবিভোর স্বাভাবিক, তাদের মুখভঙ্গিতে বিরক্তির আভাস নেই। আয়মানের খুশি আর ধরে না, খুশিতে ইচ্ছে করছে মাটিতে ঘোরাঘুরি করে কান্না করতে। বিকেলবেলা রাশেদের সাথে কথা বলেছে আগুন। রাশেদ বেশ অবাক হয়েছিল আগুন নিজে থেকে তার সাথে কথা বলতে আসায়। আগুন সচরাচর নিজ থেকে রাশেদের সাথে কথা বলতে আসে না। আগুনের ভাবভঙ্গি সিরিয়াস দেখে রাশেদ আগ্রহ সমেত তার কথা শুনতে চাচ্ছিলেন, কিন্তু আগুনের মুখে আয়মানের এঙ্গেজমেন্টের কথা শুনে ধপ করে মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। চিৎকার করে আয়মানকে ডেকে বকাবকি শুরু করেন। রাশেদের চিৎকারে বাকিরা ছুটে আসে রুমে। রাশেদের চেঁচামেচিতে আয়মান তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেহেতু আগুন ওর হয়ে বাবার সাথে কথা বলেছে, সেখানে ওর চুপ থাকতেই সঠিক বলে মনে হয়েছে। আগুন শান্ত কণ্ঠে রাশেদকে বলেছে, বর্তমান ছেলেমেয়েরা আবেগের বয়সে অনেক ব্যবসায় খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা সহজে কোনো কিছু আদায় করতে না পারলেও অন্যের পথ বেছে নেয়। তাদের সে সুযোগ না দেওয়াই ভালো। হারামভাবে ছেলেমেয়েরা ফ্যামিলির চোখের আড়ালে লুকিয়ে প্রেম করা, ঘোরাঘুরি বা মেলামেশা, দুই নরনারীকে হালালভাবে একসাথে চলার পথ সুগম করে দিলে সবচেয়ে ভালো হবে। কিছুদিন পর কোনো দুর্ঘটনা ঘটলে আয়মানের সাথে আমাদের ফ্যামিলির সম্মান যাবে। বকাবকি বা মারামারি করে মাঝেমন ফেরানো যাবে না। তার থেকে বরং ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ছোট করে আয়মানের এঙ্গেজমেন্টে করিয়ে রাখলে ভালো হয়। ওদের পরীক্ষা শেষে সকল বিধিমানের প্রাধান্য সমেত বিয়ে পড়ানো যাবে। তাছাড়া মেয়ে খুব ভালো, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও তাদের নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি। সম্মানের সঙ্গে বসবাস করে চলেছে। ছেলে মেয়েদের বিরুদ্ধে না গিয়ে তাদের কথায় সম্মতি প্রকাশ করা অনেক ভালো।
রাশেদ আগুনের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকেই যাবেন আনিকাদের বাড়িতে। মূলত আয়মানের জোড়াজুড়িতে আজকেই যেতে হচ্ছে। রাশেদ সময় চাচ্ছিলেন, সেটা তার ছেলে হতে দিলে তো। রাশেদ রাজি হয়েছে। খবরটা শোনা মাত্র আয়মান সালাউদ্দিনকে ফোন করে জানিয়েছে তারা সবাই ওনাদের বাড়িতে আসছে। এভাবে হুট করে বলায় সালাউদ্দিন বিবৃতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই আয়মান কল কেটে দিয়েছে। জোগাড় আত্মীয়রও তো একটা ব্যাপার আছে। এই অল্প সময় কিভাবে ম্যানেজ করবেন তিনি? কত বড়লোক বাড়ির মানুষ তারা। সালাউদ্দিনের আয়োজন কি আদৌ পছন্দ হবে তাদের? আয়মানের কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে, শুধু আংটি আর আনিকার জন্য খুচরো কিছু কসমেটিক্স কিনে নিয়েছে। আগুন এক ফাঁকে গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি, ফ্রুটস, বিস্কুট, চানাচুর, চিপস কিনে মোটামুটি একটা বড়সড় ব্যাগ বানিয়ে ফেলেছে। আনিকাদের বাড়ি পৌঁছে গিয়েছে সবাই। সোফায় বসে আছে রাশেদ। মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে আধ বুড়ো চক্ষু জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা অবলোকন করছেন। একতলা বিশিষ্ট বাড়ি, দেয়াল টানা, তবে উপরের ছাদ টিনের তৈরি। 3টা রুম, আসবাবপত্র ফার্নিচার দিয়ে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। ওদের সামনের ছোট টি টেবিলে হরেক রকমের খাবার সাজানো, কয়েক ধরনের ফল, মিষ্টি, শুকনো খাবার। সবার সাথে সানাউল্লাহ বসে আছেন। ওনার ভীষণ হাঁসফাঁস লাগছে, কিছু বলতে দ্বিধাবোধ করছেন। সময় নিয়ে ভদ্রতা স্বরূপ নম্রতা সহকারে বলে উঠলেন, আপনারা কিছু খাচ্ছেন না যে? ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করতে পারিনি। আসলে সময় স্বল্পতার জন্য যা পেরেছি ততটুকুই করেছি। মিনা মুচকি হেসে বললেন, এসব কি বলছেন ভাই? আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট নই। আমাদেরই উচিত হয়নি হুট করে চলে আসার। ছেলের পাগলামোর জন্য আসতে বাধ্য হয়েছে। সানাউল্লাহ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সবাই হালকা খেলো। মোম 2 টুকরো কমলার পিচ পেয়েছে আর আমের জুস। মোম আনিকাকে দেখার জন্য এদিক ওদিক নজর বোলাচ্ছে। মোম যেই পোশাকই পরুক না কেন তাতেই দারুণ লাগে। আগুন বইয়ের ব্লাসিত রক্তাভ গালে আর পিবোর ঠোঁটের দিকে চেয়ে আছে। ইচ্ছে করছে টপাটপ গুটি কয়েক চুমু খেতে। মোম জুসের গ্লাস রেখে আগুনের দিকে আর চোখে তাকায়। আগুনকে নেশাক্ত চোখে তাকাতে দেখে দ্রুত নজর ফিরিয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ মুছে রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, আপনার মেয়েকে ডাকুন। সানাউল্লাহ পাশের বাসার এক খালা সম্পর্কে ভদ্রমহিলাকে ডেকে বললেন আনিকাকে নিয়ে আসতে। আয়োজনের কাজের সুবিধার্থে ভদ্রমহিলাকে ডেকেছেন তিনি। আয়মানের উসখুস লাগছে। মুষ্টিবদ্ধ করে রাখা হাতের তালু ঘামতে শুরু করেছে। উত্তেজনায় মন ছটফট করছে। কিছুক্ষণ পর ধীর কদমে আনিকা ড্রয়িং রুমে এসে হাজির হলো। মিনা তাকে পাশে বসতে বললেন। আনিকা বসলো, মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে। গায়ে হলুদ রঙের 3 পিস, চোখে কাজল, মাথায় ওড়না দিয়ে ঘুমটা দেওয়া। মুখে আর কোনো সাজ নেই। আনিকার শ্যামলাটে মায়াবী মুখশ্রী। থুতনিতে হাত রেখে পর্যবেক্ষণ করলেন মিনা। মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আয়মান এক দৃষ্টিতে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা আয়মানের দিকে তাকায়নি। নীরবতা বিরাজমান কক্ষে। তা ভঙ্গ করে ভরাট স্বরে রাশেদ বলে উঠলেন, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার বাড়ির লক্ষ্মী ভালো হলেই ভালো। আপনার সম্পর্কে টুকটাক আয়মানের থেকে জানতে পেরেছি। আপনি রাজি থাকলে আমরা আজকেই আপনার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাব। সানাউল্লাহ হেসে জবাব দিলেন, আমার মেয়ে রাজি, এতে আমার আপত্তির কোনো কারণ নেই। সানাউল্লাহর সাথে রাশেদ, মিনা একের পর এক কথা বলে যাচ্ছেন। ময়ূরী মোম দুজনে কানে কানে কিছু বলছে আর মিটিমিটি হাসছে। আগুন সকলের দৃষ্টির অগোচরে মোমকে দেখে চলেছে। আনিকা একবার মাথা তুলে আর চোখে আয়মানকে দেখেছে। নীল লজ্জটাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। হঠাৎ আয়মানের ফোনে টুং করে একটা শব্দ হলো। আয়মান ভ্রু কুচকে ফোনের দিকে তাকায়। একটা মেসেজ এসেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোমা ফাটানোর মতো করে বলে উঠল, আমি আনিকার সাথে এঙ্গেজমেন্ট করতে পারবো না। অন্ধকার আচ্ছাদন রাতে সানাউল্লাহর বাড়ি ড্রয়িং রুমে বিরাজমান পিনে নীরবতা। এরকম নিস্তব্ধতা কক্ষে ছাদ থেকে সিমেন্ট খসে পড়লে মনে হবে বড়সড় ব্লাস্ট হয়েছে। এতটাই শুনশান, নিরিবিলি, থমথমে হয়ে রয়েছে কক্ষটা। হাসি খুশি মাখা মুহূর্তটা নিমিষেই ধূলিছাত হয়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। একরাশ বিষণ্ণতা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। সকলের নজর আয়মানের উপর। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মুখ বিবর, অস্বাভাবিক। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে তারা।
এতক্ষণ আনিকা মাথা নিচু করে থাকলেও আয়মানের কথায় চমকে ওঠে। হয়তো বিহব্বল চোখে তার পানে চায়। একাকিত্বের বেদনার মতো ছায়াস্বরূপ ধরা দিয়েছে মন গহীনে। দূর দূরও বুক কাঁপছে। কম্পিত ঠোঁট নেড়ে কথা বলতে চাইছে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে তা পারছে না। বুঝলো শব্দভাণ্ডার থিতিয়ে এসেছে প্রায়। কাজল কালো, চক্ষু জোড়া ছলছল করে উঠল। ছোট্ট মস্তিষ্কের ভেতর হানা দিল বিতৃষ্ণাদায়ক বিদঘুটে চিন্তা। শরীরের রন্ধে রন্ধে ঢুকে গেল উত্তালতা বেগমান স্রোতের হাতছানি। আয়মান যদি এঙ্গেজমেন্ট না করে এ সময় ওদের বাড়িতে এসেছে কেন? ফোন করে ছোটোখাটো আয়োজন করতে বলেছে কেন? গুটি কয়েক পাড়া প্রতিবেশী আনিকার এঙ্গেজমেন্টের কথা জানে, তারা কি ভাববে? বর্তমান সমাজে ছেলের যতই দোষ থাকুক না কেন, সবসময় সমাজ মেয়েদের দিকেই আঙুল তোলে। তারা ভাববে আনিকার নিশ্চয়ই অন্য কারোর সাথে চক্কর আছে, সেজন্য ছেলের বাড়ির লোক এঙ্গেজমেন্ট না করে চলে গিয়েছে। সেসব বাদ দিলে আয়মান এতদিন যা যা বলেছে, পাগলামো করেছে, তবে কি সেগুলো সব মিথ্যা? অভিনয় ছিল কি? কোথায়? আনিকা তো কোনো অভিনয় করেনি। ও তো মন থেকেই বেয়াদব ফালতু ছেলেটার উপর দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। তাহলে আয়মান হঠাৎ করে এসে হুট করে কেন বলছে এঙ্গেজমেন্ট করবে না? আনিকা তো বলেনি ওর পিছু পিছু ঘুরতে। আয়মান নিজে থেকে ওকে জ্বালিয়েছে। বড় লোকের ছেলে বলে কি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পেয়ে গেম খেলতে যাচ্ছে? নাকি সেদিন রাস্তায় কপাল ফাটিয়েছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য মনোবাঞ্ছনা পূর্ণ করতে প্রেমের নাটক করেছে? এরকম হাজারো হৃদয় ভাঙার সম্ভাবনাময় প্রশ্ন আনিকার মগজে কিলবিলিয়ে উঠছে। আগুনের পুরুষালী চোয়ালদয় শক্ত হয়ে ওঠে। মেজাজ খারাপ হচ্ছে, শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে। অগ্নিচক্ষু নিয়ে আয়মানের দিকে চেয়ে রইল অনিমেষ। শক্ত গলায় দাঁতে দাঁত পিষে বলল, তুই কি মজা করছিস আমার সাথে? এটা কি মজা করার সময়? আয়মান টান টান হয়ে উঠে দাঁড়ায়, হাত ঘড়িতে সময় বোলায়। ভাঁজ করা শার্টের কলার আবার টেনে টেনে ঠিকঠাক করে। দাম্ভিক সহিত চওড়া গলায় জবাব দিল, আমি মজা করছি না, আই এম সিরিয়াস ব্রো। ওর পায়ে পরে দীর্ঘদিন ধরে ঘ্যান করেছিস আজকে দিনটার জন্য, আর এখন তুই বলছিস এঙ্গেজমেন্ট করবি না? মানেটা কি? আয়মান গা ছাড়া ভাবে বলে, করবো না এঙ্গেজমেন্ট করার মুড নেই আমার। আগুন ডাক যথাসাধ্য আয়ত্তে রাখলো। কণ্ঠ খাদে এনে গমগমে আওয়াজে জানালো, আমি নিজের হাত বেশিক্ষণ কন্ট্রোল রাখতে পারবো না আয়মান। রাতের বেলা ড্রামা শুরু করেছিস, থাপড়ি তোর মুড ছুটিয়ে দেব। এটা কি কোনো খেলা? যখন মুড হলে খেলবি, মুড নিয়ে তো খেলা বন্ধ করে দিবি। আমার কথাটা শোনো। আনিকার বাবার মুখটা পানসে হয়ে রয়েছে। তিনি একবার মেয়ের দিকে তাকাচ্ছেন তো একবার আয়মানের দিকে। মেয়ের জলে টইটুম্বর অক্ষিকূট নজরে পড়তেই বুকের ভেতর মুচড়ে উঠল। মেয়েটার মুখটা মলিনতায় ছেয়ে রয়েছে। আনিকার চোখে আয়মানের জন্য এক ধরনের মিষ্টি সুখকর অনুভূতি তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু আয়মান যে বলছে এঙ্গেজমেন্ট করবে না, তবে কি তিনি মেয়ের জন্য ভুল ছেলে পছন্দ করে ফেলেছেন? সানাউল্লাহ ব্যথাতুর হৃদয় অসহায় চোখে আয়মানের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললেন, হঠাৎ এই কথা বলছো কেন বাবা? আমাদের দ্বারা কোনো অন্যায় বা ভুল হলে বলো, আমরা সেটা শুধরিয়ে নিব। এভাবে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান বন্ধ করে দিলে আমার মেয়েটা কষ্ট পাবে। আজকের ঘটনা গোপন থাকবে না, ঠিক ওই পাড়া প্রতিবেশী কানাঘুষা শুরু করে দেবে। আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। এঙ্গেজমেন্ট করে নাও বাবা। আনিকা বাবার পানে তাকায়। জীবনে প্রথম নিজের বাবাকে কারোর সামনে মাথা নিচু করে অনুরোধ স্বরূপ কিছু বলতে দেখছে, তাও সেটা ওর জন্য হৃদয় গহীনে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। টুপ করে গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে আঙুল দিয়ে ছিটকে ফেলে দিল। আনিকার চোখের জল কেউ না দেখলো সানাউল্লাহ আর আয়মানের নজর এড়ায়নি। নিজের মনকে শক্ত করলো আনিকা। লম্বা শ্বাস টানলো। যে ছেলে বাড়ি বয়ে এসে অপমান করতে চায় তাকে আনিকা কখনো বিয়ে করবে না। নিজেকে প্রস্তুত করে আয়মানকে তিক্ত কড়া কথা শোনানোর জন্য ধাতস্থ করল। সেই মুহূর্তে আয়মানের দীপ্তিমান সাবলীল বাক্য ড্রয়িং রুমে প্রত্যেক সদস্যের মনে ঝংকার তুলল। আয়মান অত্যন্ত ধীর চনমনে কণ্ঠে আওড়ালো, আমি আনিকাকে এঙ্গেজমেন্ট নয়, ডিরেক্ট বিয়ে করতে চাই। বজ্রপাতের ন্যায় চমকে উঠল সকলে। একে অপরের মুখ চাওয়াচাই করছে। আয়মান কি বলছে কারোরই সেটা বোধগম্য হচ্ছে না। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করল, যা বলার সরাসরি বল, তোর কথা ঠিক বুঝতে পারছি না। আয়মান অধৈর্য সহিত বলে, সরাসরিই তো বললাম, বাংলা ভাষাতে বলেছি, না বোঝার কি আছে? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুই কি বলছিস? তুই জানিস, বুঝতে পারছিস? অবশ্যই, আমার ব্যাপার, আমি বুঝবো না? পাগলের মতো কথা বলিস না।
বিয়ে পরে, এঙ্গেজমেন্ট কর আজকের জন্য। একবার যখন বলেছি বিয়ে করে তবেই যাব। আগুন ঝাঁজ সমেত মৃদুস্বরে চেঁচিয়ে বলল। তোর বিয়ে করা লাগবে না, এঙ্গেজমেন্টও করা লাগবে না। আয়মান এই পর্যায়ে কিছুটা দমে গেল, অসহায় মুখভঙ্গিতে বলে উঠল। ব্রো, তুমি অন্তত আমাকে বোঝো, আমার একমাত্র আশা ভরসা তো তুমি। রাশেদ বসা হতে উঠে দাঁড়ায়, কর্কশ আওয়াজে বলে ওঠেন। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো আয়মান। বিয়ে কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? ঝামেলা না করে এঙ্গেজমেন্ট দ্রুত শেষ করে বাড়িতে চলো। আয়মান ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ে, মিহি কণ্ঠে বলে। আব্বু, এঙ্গেজমেন্ট করি অথবা বিয়ে করি একই তো। আমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো আনিকাকে বাড়িতে তুলবে না। আবার আনিকা ভার্সিটিতে উঠলে পড়াশোনার চক্করে বিয়ের অনুষ্ঠান আটকে যেতে পারে, বাবার বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য মনস্থির করতে পারে। তাই বলছিলাম বিয়েটা হয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। রাশেদ চিবিয়ে চিবিয়ে গম্ভীর কণ্ঠে বললেন। এভাবে বিয়ে করা যায় না। বিয়ের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো পালন করে বিয়ে করতে হয়। এখন রাতের বেলা তাড়াহুড়ো করে বিয়ের কার্যক্রম সম্পূর্ণ পূরণ করব কিভাবে? তুমি তো বলনি বিয়ে করতে চাও। আগে বললে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতাম, ব্যবস্থা করতাম। তাছাড়া আনিকা এখন অপ্রাপ্ত বয়স্ক, বিয়ের জন্য উপযুক্ত ন্যূনতম বয়স প্রয়োজন। ছেলে হলে 21 আর মেয়ে হলে 18। ভাইয়া বাল্য বিবাহ করছে, তার বেলা কিছু না। ভাবির বয়স তো মাত্র 15 ছিল। গ্রামের সাথে তুমি শহরের তুলনা করছো? আয়মান বেশ ভাব নিয়ে বলে ওঠে। আমার কাছে একটা সাজেশন আছে আব্বু। কি সাজেশন? আয়মান সবার দিকে এক পলক তাকায়, সকলে ওর দিকে আগ্রহ সমেত উত্তরের আশায় তাকিয়ে আসে। আয়মান শুষ্ক ঠোক গেল, জিভ ধারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল। কোর্ট ম্যারেজ। মিনা, রাশেদ, সানাউল্লাহ, ময়ূরী হতভম্বের ন্যায় একসাথে বলে উঠল। কি? আয়মান ছোট করে উত্তর দিল। সানাউল্লাহ হতবিম্বল অক্ষিপটে চেয়ে আশ্চর্যজনক গলায় শুধালেন। তুমি বিয়ে করতে চাচ্ছ? কিন্তু কেন? আগে আংটি পরিয়ে রাখো, পরে না হয়। বাদ সাধলো আয়মান, রাশভারী কণ্ঠে বলল। না আঙ্কেল, পরে না, আজকে এক্ষুনি আনিকাকে বিয়ে করব। কাজী ডাকা, উকিল ঠিক করা, অনেক ঝামেলার ব্যাপার স্যাপার রয়েছে, কিভাবে কি হবে? আয়মান বাঁকা হাসলো, অধর কোণে রহস্যজনক হাসি ঝুলিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জানালো। এইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না আঙ্কেল, আমি সকল ব্যবস্থা করে ফেলেছি। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ যাবৎ। সকলেই সদস্য আরেক দফা চমকে ওঠে, হতভম্ব নেত্রদয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মুখে কুলু পেটে চুপ করে দাঁড়িয়ে আছে সবাই। কি বা বলবে, কি বা বলার থাকতে পারে। মাথা কাজ করছে না কারোর, তবে আগুন শান্ত, শৈত প্রবাহের ন্যায় শিথিল। বিরণতায় উদ্বিগ্নের রেশ পর্যন্ত নেই। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো আয়মানের উপর। ভারীকে নিঃশ্বাস ছেড়ে আয়মানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। এঙ্গেজমেন্ট করতে এসে সরাসরি বিয়ে করতে চাওয়ার কারণ কি? আয়মান মুখ বিবরে সাবলীল ভাব ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল। অনেক বড় কারণ ব্রো। এই আনিকাকে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। মিনিটে মিনিটে মুড বদলায় এই মেয়ে, কথায় কথায় পাল্টি মারার অভ্যাস আছে। এখন হাসি খুশি এঙ্গেজমেন্ট করবে, দেখা গেল কিছুদিন পর হয়তো কারণ দেখিয়ে হাতের আংটি খুলে আমার মুখের উপর ছুঁড়ে মারবে, বলবে এই নাও তোমার আংটি, আমার তোমাকে আর ভালো লাগে না। সেই জন্য ভাবনা চিন্তা করে ঠিক করে ফেলেছি, এসেছি যখন এই ঝাঁঝুওয়ালা মেয়েকে খাঁচায় বন্দি করে তবেই ক্ষান্ত হব। তখন আয়মানের ফোনে ওর এক বন্ধু মেসেজ পাঠিয়েছিল। ওর বন্ধুর বাবা পেশায় একজন উকিল। আয়মান ওর বন্ধুকে বলেছিল ও আজকে বিয়ে করবে। কাজী এবং ওর বন্ধুর বাবাকে সাথে নিয়ে কাবিননামার কাগজপত্র যেন আগে থেকেই রেডি করে রাখা হয়। বন্ধু আয়মানের কথা ফেলতে পারেনি। আয়মান জানতো অপ্রাপ্ত বয়স্ক বলে কোর্ট কাবিন করা লাগবে ওদের, তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। আয়মান আজ বাড়ি থেকে মনস্থির করে বেরিয়েছিল এঙ্গেজমেন্টের নাম করে বিয়ে করবে। বন্ধুকে বলেছে কাজ হয়ে গেলে ওকে যেন মেসেজ করে জানিয়ে দেওয়া হয়। ফোন দিতে নিষেধ করেছিল আয়মান, বলেছে তখন ও মেয়ের বাড়িতে সবার সম্মুখে থাকবে, শুধু মেসেজ করলেই চলবে। আগুন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, এত অ্যাডভান্স হলে কি করে? আয়মান কপালে আসা চুলে হাত চালিয়ে পেছনে দিকে ঠেলে দেয়, হাতের সাহায্যে চুলে ব্রাশ করে বেশ ভাব নিয়ে বলল, আমি সব কিছুতেই ফার্স্ট, তোমার মতো লো কোয়ালিটির মানুষ না। আনিকা রাজি থাকলে তোমার আগে বাবা হয়ে দেখাবো, প্রমিস। আগুন কটমট করে চোখ পাকায়। আয়মানের এতে কোনো ভাবান্তর হলো না। আনিকার
চক্ষুদয় বড় বড় হয়ে গেল। সানাউল্লাহ কেসে উঠলেন। মিনা এদিক ওদিক নজর ঘোরায়। মোম ময়ূরী ঠোঁট টিপে হাসে। রাশেদের মাথা ঝিমঝিম করছে। বুকে হাত দিয়ে তিনি সোফায় বসে পড়লেন। বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। তার ছেলে এতটা ধুরন্ধর, এই ছেলে উনি জন্ম দিয়েছেন। কার মতো হয়েছে তার ছোট ছেলে? তার পরিবারে এরকম চিন্তা ভাবনার মানুষের কথা তো মনে পড়ছে না যে ছোট ছেলে তার মতো হবে। তাহলে কার স্বভাব পেয়েছে এই ছেলে? লজ্জায় ছেলের পাগলামোতে প্রেশার তর করে বেড়ে যাচ্ছে। অবশেষে আয়মানের পাগলামো জয় হলো। কোর্ট কাবিন 3 কবুল বলে আনিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পা রাখলো বৈবাহিক জীবনে। শুরু হলো নতুন 2 সাপে নেউলের জুটি, যাদের শুরুর অধ্যায়টা সুন্দর, তবে সমাপ্তি কেমন হবে সেটা তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। কোর্ট থেকে বেরিয়ে সবাই গাড়ির সামনে এসে দাঁড়ালো। এখান থেকে যে যার বাড়ি ফিরে যাবে। আয়মানরা বাড়ির গাড়ি করে এসেছে, সেই গাড়িতেই বাড়ি ফিরে যাবে। কোর্টে আসার সময় ট্যাক্সি গাড়ি করে আনিকা, মোম ময়ূরী এবং সানাউল্লাহ এসেছিল। আগুন গাড়িতে বসে তাড়া দিতেই আয়মান বলল, ভাই তোমরা চলে যাও, আমি আঙ্কেল আর আনিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। তুই কি গাড়ি এনেছিস নাকি? গাড়ি আনিনি তো কি হয়েছে, ট্যাক্সি করে ওদের বাড়ি পর্যন্ত যাব, তারপর ওই ট্যাক্সি করে বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। আয়মান মাথা নাড়ালো। আগুন বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। আয়মান ট্যাক্সি গাড়িতে উঠে আনিকা ও তার বাবাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাত্রা শুরু করলো। আনিকাদের বাড়িতে গাড়ি থামাতেই সানাউল্লাহ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলেন। আনিকা নিঃশব্দে বাবার সাথে চলে যেতে উদ্যত হতেই আয়মান পেছন থেকে হাত টেনে ধরলো। আনিকা চকিতে তাকালো। আয়মান হাত টেনে একটু সাইডে নিয়ে আসলো। আনিকা হাত ছাড়াতে চাইলো, কিন্তু সফল হলো না। আয়মান তিরস্কার স্বরূপ খোঁচা মেরে বলল, এত ছটফট করলে বাসর করতে দুবারও ভাববো না, মাইন্ড ইট। আনিকা অন্যদিকে চেয়ে মোস্টামুষ্টি করতে করতে খিটখিটে মেজাজ সমেত বলল, ছাড়ুন, বাবা এক্ষুনি ডাকবে আমায়। আয়মান ছাড়ল না, উল্টো আনিকার কোমর পেঁচিয়ে ধরল। এক টানি নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে হুমকি স্বরূপ কটাক্ষ আওয়াজে জানালো, কিসের ছাড়াছাড়ি, এখন শুধু ধরাধরি ডার্লিং। চুপ করুন। করলাম, এখন বলো তোমার কি গিফট চাই? কিসের গিফট? বারে, বিয়ে করেছি, বউকে গিফট দেব না? আয়মানের মুখে বউ শব্দটা শুনে আনিকার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। বার কয়েক পলক ঝাপটায় মৃদুস্বরে কাপা গলায় বলে, আমার কোনো গিফট চাই না। তুমি নিতে না চাইলেও আমি শুনবো কেন, গিফট তো দেবই। আপনার দেরি হচ্ছে, বাড়ি ফিরবেন না? আয়মান কোমরে আরেকটু চাপ দিয়ে স্লো স্বরে আওলালো, বলতে পারো না আয়মান এখান থেকে যান। আনিকা নিশ্চুপ রইল। ধাক্কা দিয়ে আয়মানকে নিজের থেকে সরিয়ে দিতে চাইলে বরাবরের মতো এবারে ব্যর্থ হতে হলো তাকে। আয়মান ঝুঁকে আসে কিঞ্চিত, আনিকার গালে নাক ঘষে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, গিফট দিয়েই চলে যাব। তুমি গিফট নিতে যত দেরি করবে, আমার তোমাকে ছেড়ে বাড়ি ফিরতে ঠিক ততটাই দেরি হবে। আনিকার শরীর কাঁপছে অস্বাভাবিক গতিতে। আয়মানের গরম নিঃশ্বাসের চোখে মুখে উপচে পড়ছে। হা করে কিছু বলতে চাইলো, তার আগে আয়মান ওর কমল কোষের ন্যায় ঠোঁটজোড়া দখল করে নিল। সহসা আনিকা চোখ খিসে বন্ধ করে নেয়। আয়মানের বাহু খামচে ধরে। দুলে উঠল মেলি তনুমন। ঠোঁটের মিষ্টির স্বাদ নিয়ে বেশ কিছুক্ষণ পর আয়মান আনিকাকে ছেড়ে দিল। কণ্ঠ নিচুতে নিয়ে বলল, নাইস টেস্ট। আনিকা লজ্জাকর দৃষ্টিতে আয়মানের দিকে তাকায়। আয়মান চেয়েছিল তার পানি। আনিকার বিস্ময়কর দৃষ্টি দেখে চোখ মেরে দিল। আনিকা থমথমি খায়, নজর ফিরিয়ে নেয়। আয়মান ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। বাড়িতে ফিরে আগুন বিছানায় গা এলিয়ে দিয়েছে। কপালে হাত ঠেকিয়ে চুপ করে শুয়ে আছে। মোম শাশুড়ির সাথে টুকটাক কাজ সেরে রুমে আসলো। দরজা লাগিয়ে লাইট বন্ধ করে বিছানায় আসে। জানালা খোলা, পর্দা সরানো। দূরের সূক্ষ্ম আলোক রোশনি রুমে আসছে। স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু, সব ঘোলাটে দেখাচ্ছে। মোম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগুনের মুখের সামনে ধরে। মিহি কণ্ঠে ডাকলো, শুনছেন? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, বলো। শরীর খারাপ লাগছে? কপালে হাত রেখে শুয়েছেন যে? কৃষ্ণ পেয়েছে। মোম উঠে যেতে চাই, আগুন বাধা প্রদান করলো। কোথায় যাচ্ছ? পানি আনতে। আগুন অবাক হয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, পানি কেন? আপনার নাকি তৃষ্ণা পেয়েছে? পানি তৃষ্ণা না। মোম বুঝতে পারলো না, অবুঝ গলায় প্রশ্ন করে, তাহলে কিসের তৃষ্ণা? তোমার ঠোঁটের।
লজ্জায় মোমের কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া ছুটছে। তুরন্ত চিটকে ওপাশ ফিরে খাটের কার্নিশ ঘেঁষে শুয়ে পড়ল। আগুন ভ্রু যুগল কুচকে বলিষ্ঠ হাতে মোমের কোমর টেনে নিজের চওড়া শরীরের উপর নিয়ে নিল। মোম গুটিয়ে আগুনের বুকের ভেতর ঢুকে গেল। আগুনের সহ্য হলো না, জবরদস্তি বুক থেকে সরিয়ে মোমকে নিজের শরীরের নিচে ফেলে দিল। মোম জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। ঘন ঘন নিঃশ্বাসের তোপে মেয়েলি আবেদনময়ী বক্ষ বিভাজন ওঠানামা করছে, যার দরুন আগুনের পৌরস সব দিকে এলোমেলো লাগছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বউকে কাছে পাওয়ার তীব্র নেশা। চক্ষুচোরা মোমের রক্তজবার ঠোঁটে তার একাগ্র নিবেশন। সময়ের পলকে মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, সোনার করে কথা ভুলে গেছ? এখানে আসার পরও অনেক জ্বালিয়েছ, এবার আমাকে সামলাও। বাক্যে রীতি টেনে মোমের পিবর ঠোঁটে পুরুষালী ঠোঁট জোড়া চেপে ধরল। ক্ষণিকের সময় আগুনের উত্তপ্ত ওষ্ঠপট ছড়িয়ে পড়ল মোমের সর্বত্র। কপালে চুমু খেলো, গালে ঠোঁট বুলিয়ে ভালোবাসা নামুক উন্মোদনায় পিষে ফেলতে চাইল আগুনের হৃদয়ে প্রেমের ঢেউ উঠানো রমণীকে। বেহায়া হাতের বেসামাল স্পর্শে মোমের টালমাটাল অবস্থা। পাতলা গরনের শরীরে বারংবার কেঁপে উঠছে, ঝংকার তুলছে সারা গায়ে। অন্ধকারময় রাত্রিযাপন গম্ভীর হচ্ছে। আগুনের উৎপীড়নের তোপে মোম তত্ত্ব ভৎস হচ্ছে। বদ্ধ কক্ষে ঘন ঘন শ্বাস প্রশ্বাস জানান দিচ্ছে দুই নরনারীর মিলনের অন্তিম মুহূর্ত, সেই সাথে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। গরমের রাত্রিতে চারপাশে যে নীরবতা ছিল তা ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে। সূর্যের রোশনাই যখন মাটিতে পড়তে শুরু করে তখন মনে হয় সব কিছু নতুন করে প্রাণ পেয়ে উঠেছে। গাছের পাতাগুলো শিশিরের বিন্দুতে ঝলমল করে, যেন সারা রাতের পরিশ্রম শেষে তারা স্নান করেছে। খোলা জানালার পর্দা ভেদ করে সূর্যের কিরণ আনিকার মুখশ্রীতে পড়ছে। আলোর সংস্পর্শে চোখ মুখ কুঁচকে ফেলল সে। হাতের সাহায্যে আলো চোখে পড়া রোধ করতে চাইল। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরি করে, তাই তো এত বেলা গড়ালো, অথচ সে এখনো বিছানায় লেপ্টে। আর মোড়া ভেঙে হাত দুদিকে ছড়িয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে তা সম্ভব হলো না। ষষ্ঠ ইন্দ্রিয় কিশোর ইঙ্গিত দিতেই হতবিহ্বল অক্ষিপটে ওপাশে নজর ফেরালো। যা ভেবেছিল তাই। আয়মান কাত হয়ে মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে আনিকার বিছানায়। ধরফরে উঠে বসলো সে। চক্ষু জোড়া বড় বড় করে চেয়ে রইল কিয়ৎকাল। ফ্যালফ্যাল করে তাকিয়ে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করল, আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন? আয়মান মুখ বিবর স্বাভাবিক, চনমনে চিত্তে হাসি মুখে জবাব দিল, তোমার কাছে এত সকালের মানে হলো শ্বশুর বাড়িতে গিয়ে কি এত বেলা করে ঘুমানো যাবে? আর রইল বাকি তোমাদের বাড়িতে কি করছি? লিসেন, এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি তখন আসতে পারি। আমার রুমে এসেছেন কিভাবে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। ভুল, তুমি দরজা বন্ধই করনি। হয়তো কালকে আমার কথা ভাবতে ভাবতে দিন দুনিয়া ভুলে বসেছিলে। আনিকা চোখ ছোট করে চায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এখানে এসেছেন কেন? আয়মান নিষ্পাপ মুখশ্রী বানিয়ে নিরেট স্বরে বলল, তোমাকে দেখতে মিস করছিলাম তো। দেখা শেষ, এবার চলে যান। যাব না। বাবা দেখলে সমস্যা হবে। আয়মান শরীর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে জানালো, আমি এসেছি বলে শ্বশুরমশাই আমাদের স্পেস দিয়ে বাইরে চলে গেছে। আনিকার মুখ হা হয়ে গেল, ললাটে গরল প্রগাঢ় ভাঁজ। বিস্মিত চোখে চেয়ে উদ্বিগ্ন সমেত জানতে চাইল, আপনাকে দেখে বাবা কিছু বলেনি? কি বলবে? এই যে এখানে এসেছেন যে সেজন্য? একদমই না। আমার শ্বশুর হেব্বি, বুঝলে? মেয়ের জামাইয়ের মন বুঝে, কিন্তু তার মেয়ে আমাকে বোঝে না। শেষের কথাটা আয়মান দুঃখী দুঃখী মুখ করে বলল। আনিকা বিরক্ত হলো, তিরিক্ষি মেজাজ নিয়ে বলে ওঠে, আমি বুঝতে চাই না, আপনি এক্ষুনি আপনার রুম থেকে বের হন। না গেলে কি করবে? আনিকা ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়লো। বিছানা থেকে নামতে উদ্যত হতে আয়মান ওর হাত টেনে আনিকা সহ বিছানায় শুয়ে পড়ল। আনিকা ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। আয়মান জাপটে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আনিকার ছটফটানি নিমেষে গায়েব হয়ে গেল। আয়মান হেসে উৎফুল্লতার স্বরূপ ধীর গলায় বলল, ছটফটিয়ে লাভ নেই, দুপুরের আগে ছাড়ছি না। আনিকার শরীর কাঁপছে, থমকে থমকে শিউরে উঠছে। কম্পিত ওষ্ঠপুট নেড়ে নেড়ে আর্জি জানায়, এমন করবেন না, বাবা এসে আমাদের একসাথে দেখলে কি ভাববে বলুন তো? দরজা বন্ধ করে কি করে? আনিকা মৃদু কিল বসিয়ে দেয় আয়মানের বাহুতে। ঝাঁজ নিয়ে চওড়া গলায় বলে উঠল,
যেতে বলেছি আপনাকে, কথা না বাড়িয়ে চলে যান, নয়তো মাথার একটা চুলো না আস্ত রাখবো না, সব উপড়ে ফেলে টাকলু বানিয়ে দেবো। পাবলিক তো তখন তোমাকে টাকলুবো বলে ডাকবে। ডাকুক, ছাড়ুন এবার। আয়মান আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। হানিকার কানের পিঠে চুমু দিয়ে মৃদুস্বরে আওড়ালো, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, জ্বালিয়ে মেরেছে। এখন আমার ঘুম প্রয়োজন, ডিস্টার্ব করো না জান। আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আয়মান আনিকার ঘাড়ে পুরো মুখ ডুবিয়ে পরম আবেশে চোখ বুঝে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য ঘুমোতে পারিনি, তুমি চলে গেলে ঘুম আসবে না, সেই জন্য তোমাকে আমার সঙ্গে শুয়ে থাকতে হবে। আপনি আয়মান তর্জনী দ্বারা আনিকার ঠোঁট চেপে ধরল, গালে আলতো কামড় দিয়ে ফিসফিস করে বলল, আর একটা কথা উচ্চারণ করলে তোমার ঠোঁট সুরক্ষিত থাকবে না, জখম করে ছাড়বো, তাই একদম শান্ত হয়ে আমার সাথে শুয়ে থাকো। আনিকা দীর্ঘশ্বাস ছাড়ল, কাঁদো কাঁদো মুখভঙ্গিতে আয়মানের বুকের সঙ্গে মিশে রইল। মোমকে সাথে নিয়ে আশানুরের বাড়িতে এসেছে আগুন। আশানুর ফোন করেছে বলেছে আফিফা অসুস্থ। আশানুরের বাবা মা বয়স্ক মানুষ, রুম থেকে তেমন বের হন না। আশানুরের কোনো ছোট ভাই বোন নেই যে আফিফার সঙ্গে বসে দুদণ্ড কথা বলবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। মোমের সাথে আফিফার অনেক ভাব, তাই আশানুর মোমকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলেছে। বর্তমানে সকলে ড্রয়িং রুমে অবস্থান করছে। আগুন সোফায় বসে আছে, মোম বসে আছে আফিফার পাশে। এখানে এসে মোমের মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। কথা বলার এক পর্যায়ে আশানুর গলা খাকারি দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আফিফা প্রেগনেন্ট। মোম চমকে উঠল, বার কয়েক পলক ঝাঁপ দিয়ে সহসা হেসে আফিফাকে জড়িয়ে ধরল। সুখকর অনুভূতিতে আফিফার চোখ দুটো চকচক করছে। একটা সন্তানের জন্য কত চেষ্টাই না করেছে, অবশেষে আল্লাহ ওদের উপর রহমত দিয়েছেন, অপ্রাপ্তির খাতায় প্রাপ্তিতে ভরিয়ে দিয়েছেন। মা হওয়ার কোমল শ্রেষ্ঠ সুখ অনুভব করার তৌফিক দান করেছেন, নারী সত্তার পূর্ণতার সুযোগ করে দিয়েছেন। আগুন মুচকি হেসে ওদের দুজনকে শুভেচ্ছা জানালো। আশানুর কটাক্ষ করে আগুনকে খোঁচা মেরে বলল, তোদের খুশির খবর কবে শুনতে পাবো বস? আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কিসের কথা বলছিস? আশানুর কৌতুক স্বরে ব্যঙ্গ করে বলে, বেটা আম খেয়ে বলে আটি ফেলতে পারি না। আগুন বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করলো। সজোরে আশানুরের পায়ে পদাঘাত করে। আশানুর চোখ বুজে ব্যথাতুর শব্দ তুলল। আগুন তিরস্কার স্বরূপ রাশভারী কণ্ঠে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? সরাসরি বলে কি তোর ইচ্ছে হচ্ছে হবে, ছাগল? আশানুর এক চোখ খুলে অন্ধের মতো তাকায়, ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে জবাব দিল, তাই বলে লাথি দিবি? ব্যথা পেয়েছি না। আগুন ভাবলেশীন ভাবে জানালো, ব্যথা পাওয়ার জন্য দিয়েছে। এবার বল, কি বলতে চাচ্ছিলে? বলতে চেয়েছি তোর বাবা হওয়ার খবর কবে পাবো। মোম লজ্জা পেল, অন্যদিকে চেয়ে হাঁসফাঁস করতে লাগলো। আগুন ফোঁস করে ভারীকে নিঃশ্বাস ছাড়লো। সোফায় গা এলিয়ে দিয়ে ফিচেল হেসে বলল, যখন হবে তখন জানতে পারবি। কবে হবে অগ্রিম কিভাবে জানাই বল? আশানুর ভাবুকতা গলায় বলে, তাও ঠিক। আফিফা উঠে দাঁড়ায়, মোমের হাত ধরে বলে, আপনারা কথা বলুন, আমি মোমকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আগুন মুচকি হেসে চোখের ইশারায় সম্মতি প্রকাশ করলো। ওরা চলে গেল। নিত্যকার কাজকর্ম, সংসার জীবন নিয়ে কথা বলতে লাগলো আগুন এবং আশানুর। আফিফা ওদের রুমে এসে মোমকে বসতে বলল। আলমারি থেকে কিছু একটা বের করে মোমের সামনে আসে। একটা কাঠের ডিজাইনার মাঝারি সাইজের বক্স। মোম প্রশ্নবিদ্ধ চোখে যায়। আফিফা অধৈর্যরা প্রসারিত করে হেসে আওড়ালো, এটা কিসের বক্স জানো? আপনি না বললে কিভাবে জানবো? আফিফা শব্দ করে হেসে উঠল। মোমের গাল টেনে দিল। বক্সটা খুলতেই মোম দেখতে পেল বাচ্চাদের ছোট ছোট খেলনা। মোম অবুঝ গলায় শুধালো, এগুলো কার খেলনা? আফিফার অক্ষি কোটরে জলে টইটুম্বর হলো। দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তির হাসি হেসে বলল, আমার হবু বাবুর জন্য। মোম অবাক হয়ে জানতে চাইল, এক্ষুনি এত সব কিনে রেখেছেন? না, তবে আরও আগে কিনেছিলাম। মার্কেটে গেলে যখন যেটা পছন্দ হতো নিয়ে আসতাম। আফসোস, তখন আমার বাবু হচ্ছিল না। একটা সন্তানের জন্য কত হাহাকার করেছি। মোম স্নিগ্ধকর হাসি উপহার দিয়ে বলল, এখন তো হচ্ছে। আফিফা একটা খেলনা হাতে তুলে নাড়াচাড়া করতে করতে বলে, হ্যাঁ, সবই খোদার রহমত। তোমাকে খেলনাগুলো দেখাতে ইচ্ছে হলো, তাই দেখালাম। খেলনাগুলো খুব সুন্দর আপু। শুনেছিলাম তুমি নাকি অসুস্থ ছিলে। মোম হালকা হেসে উত্তর দিল, জি আপু।
এখন ঠিক আছো? মোম মাথা নাড়ালো। আফিফা হাত দিয়ে মোমকে স্নেহময় আদর করে দেয়। মেয়েটা ভীষণ মিষ্টি, কত মিশুক। অল্প সময়ের মধ্যে আফিফার কাছের একজন হয়ে উঠেছে। মোমের সাথে কথা বললে আফিফা ভিন্ন এক সুখ খুঁজে পায়। মোমের স্নিগ্ধতা ভরপুর মুখশ্রী যে কারো মন ভালো করে দিতে সক্ষম। মিনা শুকনো ভাজা খাবার বানাচ্ছেন। সন্ধ্যায় খাওয়ার জন্য প্রায় এসব বানান তিনি। পরিবার নিয়ে সন্ধ্যার আড্ডাটা মন্দ না। মোম রান্নাঘরে ঢুকে শাশুড়ির পাশে প্লাস্টিকের মোড়া টেনে বসে পড়ে। মিহি কণ্ঠে বলে উঠল, মা কি করছেন? মোম কড়াইতে তেল ঢেলে উত্তর দিলেন, এই কিছু ভাজা পোড়া বানাচ্ছি। সন্ধ্যায় তো পুরো জমে যাবে। মিনা হাসলেন। ডালের বড়া আগুনের চপ ছোট একটা হাফ ফ্রিজে তুলে মোমের হাতে দিলেন। মুচকে এসে বললেন, খাও। মোম দন্তপাটি বের করে এক পেশে হাসল। ভাজা পোড়া মোমের সব সময় পছন্দ। বেগুনিতে কামড় বসিয়ে মিহি কণ্ঠে ঠোঁট নেড়ে তৃপ্তির শব্দ তুলল, মা ভীষণ মজা হয়েছে, আরেকটা পাওয়া যাবে? মিনা হেসে আরেক পিস বেগুনি দিল। মোম আরাম করে বসে সবগুলো চপ সাবার করলো। খাওয়ার মাঝে বউ শাশুড়ি মিলে টুকটাক কথা বলছে। আগুন টেবিলে বসে একটা বই খুলে পড়ছে। মোম এসে কফি দিয়ে গিয়েছে। কফিতে চুমুক দিয়ে বই পড়ায় মনোযোগ দিল। তখনই ফোনটা বেজে উঠল। আগুন ভ্রু কুঁচকে ফেলল। এর সময় আবার কে ফোন করেছে? নাম্বার দেখে চিনতে পারল এটা মোমের মায়ের নাম্বার। রিসিভ করে ভদ্রতা স্বরূপ সালাম দিল। আফিফা বানু সালামের জবাব দিয়ে বললেন, ভালো আছো বাবা? মোমো কোথায়? জি ভালো। মোম হয়তো মায়ের সাথে আছে। মোমোর বাবার শরীর আগে থেকে খারাপ, বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছে লোকটা। মোমোকে দেখতে চাচ্ছে। তুমি একবার মোমোকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? এখন যেতে পারবো না মা, তবে আপনি চাইলে মোমকে পাঠিয়ে দিতে পারি। মোমোর সাথে কথা বলতে চাই। জি দিচ্ছে। আগুন কান থেকে ফোন সরিয়ে মোমকে গলা উঁচিয়ে ডাকলো। মোম আসতে এই ফোনটা এগিয়ে দিল। স্বল্প আওয়াজে বলল, তোমার মা, কথা বলো। মোম কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। বাবার অসুস্থতার কথা শুনে ক্রন্দনরত গলায় জিজ্ঞেস করলো, বাবা এখন কেমন আছে? তেমন ভালো নেই, তুই এসে দেখে যা। আমি আসবো। আফিফার থেকে মোবাইল কেড়ে নিয়ে খলিল মোলায়েম গলায় বলে উঠলেন, আমার মা কাঁদে কেন? তোর মায়ের কথায় কান দিস না। আমি একদম ঠিক আছি। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর এসেছিল, এখন আগের থেকে ভালো। মোম ভাঙা গলায় নাক টেনে বলল, তাহলে মা যে বললো তুমি অনেক অসুস্থ? খলিল স্ত্রীকে চোখ রাঙালেন। আফিফার মুখখানা চুপসে গেল। মেয়েকে বোঝানোর স্বরে বললেন, তোর মাকে তো চিনিস, অল্পতে বাড়াবাড়ি করে। বিশ্বাস কর, তুই যেমন কিছু ভাবছিস তেমন কিছুই হয়নি। তবু আমি যাব, কতদিন তোমাদের দেখি না। জামাই তো সময় নেই, বিয়ের পর প্রথমবার বাড়িতে আসবি, তাও আবার জামাইকে ছাড়া। বিষয়টা ভালো দেখাবে না। তার চেয়ে বরং জামাইয়ের সময় বুঝে তাকে নিয়ে আসিস। বাবা মার সাথে আরো কিছুক্ষণ কথা বলে মোম রুমে আসে। মোমের থমথমে মুখশ্রী দেখে আগুন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার বাবা অসুস্থ বলে মন খারাপ? মোম চিহ্নিত ভঙ্গিতে উত্তর দিল, তো চাইলে কালকে তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। মোম তপ্ত শ্বাস টেনে মৃদু স্বরে বলে, না থাক, অন্যদিন যাব। তোমার ইচ্ছা। মোম রাতের খাবার খেয়ে এই মাত্র রুমে আসলো। আগুন বেডে বসে ল্যাপটপ নিয়ে প্রশ্ন তৈরি করছে। স্টুডেন্টদের এক্সাম নিবে। প্রশ্ন বানানো অলরেডি শেষ পর্যায়ে, আর 3টা প্রশ্ন করলে হয়ে যাবে। মোম ড্রেসিং টেবিলে বসে চুলে বেনুনি করছে, আর চোখে আগুনের দিকে চেয়ে ভোতা মুখে ধীর গলায় বলে ওঠে, বাড়িটা খালি খালি লাগছে, কেউ আসলে মন্দ হয় না। আগুন ল্যাপটপে চক্ষু জোড়া স্থির রেখে ভরাট স্বরে বলল, এখন এই বাড়িতেই আছে এবং এখানে সবাই আছে, বাবা মা ময়ূরী আয়মান। তাহলে কার কথা বলেছ? অনেকের কথা নাকি? মোম বিরক্ত হলো। কটমট করে উঠে দাঁড়ায়। দপ করে আগুনের পাশে বসে পড়ল। ঠোঁট উল্টে বলে, আইমান ভাইয়ার বউ না, আমি অন্য সদস্যদের কথা বলছি। আগুন ল্যাপটপ অফ করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমকে পর্যবেক্ষণ করলো। গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করলো, আমাদের পরিবারে তো আর কেউ নেই? আগুনের তীক্ষ্ণ চাহনিতে মোমের আত্মা কেঁপে ওঠে। শুষ্ক ঢোক গিলল। জিভ তারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, বাবুর কথা বলছি। আমাদের বাড়িতে ছোট্ট একটা বাবু আসলে খুব ভালো হবে,
তাই না? বাবু আসবে কোত্থেকে? এ পর্যায়ে মোমের চোখ জ্বলে উঠল, কণ্ঠ খাদে এনে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, আমার পেট থেকে আসবে, যেমন আফি বাবুর পেটে বাবু, সেরকম বাবুর কথা বলছি। কথাটা বলে মোম নিঃশ্বাস নিতেও পারেনি, মুহূর্তে ব্যথায় কুঁকড়ে গেল, কারণ আগুন বলিষ্ঠ হাতে মোমের চল শক্ত করে চেপে ধরেছে। মোমের অক্ষিপট ছলছল করে উঠল, ভীতিকর নজর বুলায় আগুনের কাঠিন্য মুখ বিবরে, বুক ধরফর করছে। আগুন রাশভারী গলায় ধমকে বলল, কি বলেছ আবার বলো। মোম উত্তর দিতে সক্ষম হলো না, গাল দুটো ব্যথায় টনটন করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে নোনা জলে, বেহায়া পানি কণার তর সইল না, গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়তে লাগলো। আগুনের মায়া হলো না, উল্টো আরও ক্ষেপে গেল, ঝাঁঝালো কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলো, চুপ কেন, জবাব দাও। মোম কণ্ঠ ফুঁড়ে শব্দ করে কেঁদে দিল। আগুন হাত গুটিয়ে নিল, গমগমে গলায় বলল, আর কয়েক মাস পরে ফাইনাল এক্সাম, স্টাডির প্রতি ফুল কনসেন্ট্রেশন হও। বেউতে কথাবার্তা ছোট্ট মাথায় আসলে মাথা ভেঙে ফেলবো। তোমার সাহস হয় কিভাবে এখনই বেবির কথা বলা? মোম গুনগুনিয়ে শব্দ করে কান্না করছে, থেমে থেমে হেসকি তুলে কোমলভাবে বলে, বাবু হলে কি হবে? আমার বান্ধবী রাহি, ওর কথা মনে আছে? ওরও তো বাবু হবে। আগুন চল শক্ত করে মোমকে বিছানার সঙ্গে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, অন্য মেয়ের কথা জানি না আর না জানতে চাই, আমি শুদ্ধ আমার বউয়ের কথা জানি। 21 বছর বয়স হওয়ার আগে বাচ্চার কথা ভুলে মাথায় আনবে না। থাপ্পড় খেতে না চাইলে এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলা, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মোম এখন হাতে ব্যথা পাচ্ছে, আগুন শক্ত করে ধরে রেখেছে, টলমল চোখে সূক্ষ্ম কণ্ঠে আওড়ালো, ব্যথা পাচ্ছে, ছেড়ে দিন, আর বলবো না। আগুন ছেড়ে দিল, লম্বা শ্বাস টেনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সময় মতো শাসন না করলেই তেরা মেয়ে পেয়ে বসত। অল্প বয়সে বিয়ে করার বাচ্চা হওয়া অনেক পার্থক্য। আগুন একজন শিক্ষিত বুঝদার মানুষ হয়ে তার বাচ্চা বউকে নিয়ে কোনো মতেই রিস্ক নিবে না। সময় নিয়ে নিজেকে শান্ত করে মোমের দিকে নজর দিল আগুন। সে ওপাশ ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপানোর দরুন শরীরটাও কাঁপছে। আগুন হাত বাড়িয়ে কাছে নিয়ে আসে, মোম গুটিয়ে সরে যেতে চায়। আগুন জোর খাটিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল, কেঁদে কেটে ফর্সা মুখটাকে রক্তিম আভায় ছেয়ে রয়েছে, গাল চেপে ধরায় তা লাল হয়ে গিয়েছে। আগুনের মনটা খারাপ হয়ে গেল, এতটা শক্ত করে না ধরলেও পারত। আগুন আদরের স্বরে ডাকে, কোমলমতি। মোম নিশ্চুপ রইল, কথা বলবে না কুমড়ো মার্কা লোকটার সাথে। যখন তখন মোমকে ব্যথা দেয়, ভালোভাবে বুঝিয়ে বললেই হতো, এরকম কঠিন ব্যবহার কেন দেখাবে? মোম অভিমানী মুখ ঘুরিয়ে নেয়। আগুন লাল হয়ে যাওয়া গালে কয়েকটা আদুরে চুমু খেলো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, তুমি এমন সব উদ্ভ্রান্তমূলক কথা বলো যার জন্য আমি রেগে যাই, আর এসব কথা বলবে না কেমন? মোম কিছু বলল না। আগুন মোমের ওড়না টেনে চোখ মুখ মুছে দিল, গালে হাত রেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, গালে ব্যথা করছে? মোম তেলে বেগুনে জ্বলে উঠল। ব্যাটা কুমড়ো বলে কি? ব্যথা দিয়ে জানতে চাইছে ব্যথা করছে নাকি? রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুনের বুকে আলতো চাপড় মেরে ভারাক্রান্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, না, কেন ব্যথা পাবো? এটাই শরীর আমার, ব্যথা লাগে না তো। আগুন বুঝলো মোম রেগে গিয়েছে, নিষ্প্রভ মুখশ্রী বানিয়ে নিচু স্বরে বলল, এবারের মতো সরি। মোম গাল ফুলিয়ে রাখলো। আগুন আর একটু ঘনিষ্ঠ হয়ে স্লো স্বরে আওড়ালো, আদর লাগবে? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন মোমের গলায় চুম্বন করে পুনরায় মিহি কণ্ঠে শুধালো, আদর দিলে রাগ কমবে? মোম চোখ তুলে এক পলক আগুনকে দেখে নেয়, ওড়না দিয়ে মুখ ঢেকে জানালো, এখন আপনি এইসব নির্লজ্জ মার্কা কথা বন্ধ না করলে আমি কিন্তু চিৎকার করে কান্না করব। আগুন মিটিমিটি হেসে মোমের ওড়না সরিয়ে দেয়। মোমের চোখের পাতায় চুমু খেয়ে দুষ্টু হেসে বলল, রাতের বেলা বিবাহিত নারীর স্বামীর সঙ্গে রুমে থাকা অবস্থায় চিৎকার করে কাঁদলে লোকে কি বলবে জানো নিশ্চয়ই। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়। আগুন বাঁকা হাসলো, মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেলো, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো।
প্রতিটি সকাল সূর্য ওঠার সাথে প্রত্যেক মনুষ্য জাতির জীবনে নতুন বার্তা নিয়ে হাজির হয়। সেটা হতে পারে কারো জীবনে সুখ শান্তি কিংবা কারো জীবনে দুঃখ বেদনা। যেই বার্তাই হোক না কেন হাসি মুখে মেনে নিতে হয়। কষ্ট হলেও আগামী সুদিনের পথ সুগম করতে লড়াই চালিয়ে সমাধান করতে হয়। যদি সংগ্রাম চালিয়ে না যায় পিছু হটে, তাহলে সুদিন কিভাবে আসবে? সুদিন না আসলে মনে শান্তি কিভাবে পাবে? তাই প্রতিটি মনুষ্য জাতির নিত্যকার এ সংগ্রাম চালিয়ে যেতে হয়। কালের নিয়মের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারো নেই। এই যে সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে মোমের পরীক্ষা চলে এলো। সুখ নিরে বসবাসরত কোনো মানব সময় কিভাবে চলে যায় টের পায় না। ঠিক তেমনি মোমের পরীক্ষা এসে পড়েছে, সে বুঝতে পারেনি। আজকে মোমকে নিয়ে মোমের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আগুন। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। অবশ্য ছুটি নিয়েই বা কী করবে? শ্বশুর বাড়ি বেড়ানোর মানসিকতা নিয়ে তো আর আসেনি, এসেছে মোমকে পৌঁছে দিতে। মোমকে বাড়িতে রেখে পরপর ঢাকায় ব্যাক করবে। বাড়িতে যাচ্ছে মোমের খুশি আর ধরে না। কতগুলো মাস বাবা মাকে দেখে না। ছোট বোন মুনিয়ার দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা হয় না। বান্ধবীদের সঙ্গে সময় কাটানো হয় না। নদীর তীরে যাওয়া হয় না। মাঠের ছোট ছোট ঘাস ফুল ছোঁয়া হয় না। বাড়িতে গেলে ভেতরকার উত্তেজনা কার্যক্রম সম্পন্ন করতে পারবে ভেবেই প্রাণ পাখি বাঘ বাকুম পায়রা তুলে নাচানাচি করছে। আগুন ড্রাইভিং করার ফাঁকে আর চোখে মোমের স্নিগ্ধ মুখশ্রী পর্যবেক্ষণ করছে। কোমল মতির চোখে মুখে খুশির ঝলকানি দেখে আগুনের অধর কোণের হাসি মলিনতায় সেয়ে গেল। বিরক্তিকর আভাস ফুটে উঠল শান্ত চাহনিতে। মুখভঙ্গিতে বিরাজমান করছে থমথমে আবহাওয়া। ফোঁস শব্দ তুলে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। কটাক্ষ করে মোমের উদ্দেশ্যে বিতৃষ্ণার বাণ ছুড়ল। তোমার বৃষ্টি দন্তপাটি বের করে হাসছো কেন? একদম হাসবে না। মোম গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আগুনের বাক্য কর্ণ ঘরে পৌঁছাতে ভ্রু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে মুখ ভার করে প্রশ্ন করল, কি বললেন আপনি? একা একা হাসছো কেন? এত হাসার কি আছে? মোম খিটখিটে মেজাজে বলল, আপনি আমার হাসিকে বৃষ্টি বলেছেন? শুনতে যখন পেয়েছ তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? মোম মুখ বাঁকায় ভাবলেশীন ভাবে জানালো, আমার ঠোঁট, আমার দাঁত, আমার ইচ্ছা, যত খুশি হাসবো, তাতে আপনার কি? বাড়িতে যাবে বলে খুব হাসা হচ্ছে, তাই না? মোম উৎফুল্লতা সমেত বলে উঠল, হ্যাঁ অনেক খুশি আমি। আগুন স্লো স্বরে আওড়ালো, আমি তো খুশি হতে পারছি না। মোম ভাবুকতা গলায় শুধালো, কেন খুশি না আপনি? আগুন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি যদি সেটা বুঝতে তাহলে তো আমার কোনো দুঃখই ছিল না। শ্বশুর বাড়ি পৌঁছে মোমের মাকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে বাড়িতে প্রবেশ করলো আগুন। মোম এসে বাবার ঘরে চলে গেল। আগুন ভদ্রতা সূচক শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, গাড়িতে আপনাদের জন্য কিছু আছে, কাউকে বলে সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করলে ভালো হয়। আতিফা বানু উদ্বিগ্নতার সমেত উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি দেখছি, তুমি ভেতরে যাও। আগুন চলে গেলে আতিফা গাড়ির কাছে আসেন। পরিচিত একজন অল্প বয়সী ছেলেকে ডেকে ব্যাগপত্রগুলো বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করলেন। ব্যাগের মধ্যে হরেক রকমের ফল ফলাদি, মিষ্টির সাথে কাঁচা বাজার। তিনি বেশ অবাক হলেন। যদিও নিয়ম মোতাবেক শ্বশুর বাড়ি বিয়ের পর প্রথম আসলে এসব নিয়ে আসতে হয়, তাই বলে এত কিছু নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আর কিছু না ভেবে ছেলেটার সাথে উনি নিজেও কাজে হাত চালালেন। মোম ঘরে ঢুকে বাবাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। মিষ্টি আচরণের মাধ্যমে বাবাকে বকাবকি করলো। খলিল মেয়ের পাগলামো দেখে হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ ধরে কান্না করবি? এসে ধরে কান্না করে চলেছিস। মোম ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় অভিযোগ জানায়, তুমি সেবার বৃষ্টিতে কেন ভিজেছিলে? তারপর থেকে বেশিরভাগ সময় তুমি অসুস্থ থাকো। এই এক কথা আর কথাবার বলে খোটা দিবি? যতক্ষণ না সুস্থ হচ্ছ। আমি এখন সুস্থ। তোকে দেখার পর যতটুকু অসুস্থ অনুভব করছিলাম এখন সেটাও নেই। বাবা মেয়ের কথা চলাকালীন সময় আগুন ঘরে ঢুকলো। খলিলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সৌজন্যবোধ সাক্ষাৎ করলো দুজন। আগুন জানতে চাইল, বাবা, আপনার শরীরের অবস্থা কেমন? ভালো বাবা। পায়ের ব্যথা সেরেছে? পুরোটা সারেনি, কিন্তু আগের থেকে ব্যথা কমেছে অনেকটাই। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আগুন মুচকি হেসে কাঠের আধ পুরনো চেয়ারে বসে পড়ল। মোম আগুনকে এক পলক দেখে ভেঙচি কেটে বাবাকে নালিশ জানালো, তোমার জামাই খুব পছা, সারাক্ষণ আমাকে বকাঝকা করে, ধমক দেয়।
সহসা আগুনের হাসিটা মুছে গেল। অস্বস্তি অনুভব করছে। বউ তার শ্বশুরের সামনে এভাবে ইজ্জত খেয়ে দিল। নিশ্চয় গাড়িতে দাঁত নিয়ে কটাক্ষ করে কথা বলায় এখন সেটার শোধ তুলুক। সময় বুঝে আগুনও বুঝিয়ে দেবে সে কি জিনিস। আতিফা ঘরে ঢুকে মোমকে চোখ রাঙালেন, ধমকে বলে উঠলেন, একদম আমার জামাইয়ের দোষ দিবি না। তোর স্বভাব সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত। তুই উল্টাপাল্টা কিছু না করলে শুধু শুধু তোকে বকাবকি করবেন কেন? মোম হা হয়ে গেল। তার নিজের মা তার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ নিচ্ছে। গাল ফুলিয়ে বলে ওঠে, আমি কিছু না করলেও ধমকায়, তুমি ওনাকে চিনো না। একদম চুপ। আমার জামাই কেমন আমি জানি, তোর থেকে শুনতে হবে না। আগুন মিটিমিটি হাসছে। আগুনের হাসি দেখে মোমের গা জ্বলে উঠল। পচা কুমড়ো মার্কা লোক। এরই মধ্যে মুনিয়া স্কুল ব্যাগ টেবিলে ধারাম করে ফেলে আপু বলে চিৎকার করে মোমকে জাপটে জড়িয়ে ধরল। মোম হাসি মুখে বোনকে নিজের সাথে আগলে নিল। মুনিয়া হাস্যোজ্জ্বল মুখে আবদার শুনল, আপু আজকে আমি তোমার সাথে ঘুমাবো। মোম দন্তপাটি বের করে হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ঠিক আছে। মুনিয়া আগুনের দিকে চেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, দুলা ভাই আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? আগুন স্বভাব সুলভ হেসে জানালো, এনেছি তো, আমার একমাত্র শালিকা বলে কথা। খালি হাতে কিভাবে আসে বলো? কি এনেছেন? তুমি নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ সেটা ভালো। আগুন গলা পরিষ্কার করে খলিলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যার পর রাতের দিকে ঢাকা চলে যাব। আতিফা বানু চমকে উঠলেন। খলিল জিজ্ঞেস করলেন, চলে যাবে কেন? কিছুদিন থাকবে না? সম্ভব না, এবং স্পেশাল ক্লাস আছে। ওদের গাইডলাইনের জন্য আমার কলেজে উপস্থিত থাকা অতি আবশ্যক। এ কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারলেন না মোমের বাবা মা। দায়িত্বশীল একজন মানুষ কখনো দায়িত্ব অবহেলা করে না। আতিফা চলে যান রান্নাঘরে। জামাই চলে যাবে, ভালো মন্দ কিছু খাবার রান্না করবেন না, তা কি করে হয়? মোমকে ডেকে নিয়ে যান রান্নার কাজে, হাতে হাতে সাহায্য করার জন্য। আগুন ফ্রেশ হবে। যাওয়ার আগে মোম আগুনকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে যায়। নিজেও ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। মোমের ক্ষুদ্র মনের চঞ্চল সত্তাটা বিষাদে ভরে উঠেছে। ইতিমধ্যে ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া জলে টইটুম্বর হয়ে গিয়েছে। তৃষ্ণায় ছেয়ে গিয়েছে সর্বাঙ্গে। মনোহরিণীর মন গহীনে হানা দিয়েছে সূক্ষ্ম ব্যথা। রন্ধে রন্ধে ছুটে চলেছে বিষাক্তময় এক পশলা জ্বালাতন স্রোত। থেমে থেমে নাক টানছে। কেঁদে কেটে টমেটোর মতো গাল হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী। আগুন বিছানায় বসে বুকে হাত গুজে ভ্রু কুচকে চেয়ে মোমের মুখবয়ব অবলোকন করছে। আগুন মোমের কান্না থামানোর চেষ্টা করছে না। বেশ হয়েছে, বাড়িতে আসবে বলে গাড়িতে দাঁত কেলিয়ে হাসছিল তখন। একবারও ভাবেনি আগুন ওকে ছাড়া থাকতে পারবে না। চিন্তা করেনি আগুনের তার কোমল মতিকে ছাড়া বাড়িতে মন টিকবে না। বাবার বাড়ি আসবে বলে খুশিতে ফেটে পড়ছিল তখন। আগুন বুঝতে পারছে না তাহলে এখন ঢং করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করার কি আছে। আগুন হাত ঘড়িতে নজর বোলালো, তাকে যেতে হবে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়লে রাত 9টা-10টার সময় ঢাকা পৌঁছে যেতে পারবে। উঠে দাঁড়ায় সে। মোমের পড়ার টেবিল থেকে জগ উঠিয়ে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। মোমের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে গমগমে গলায় বলে উঠল, আজফাজ করে কান্না করবে না তো, বিরক্ত লাগছে। মোম তেতে ওঠে। কটমট করে তেজে গলায় জবাব দিল, আমার কান্না বাজে, আমি কাঁদবো, তাতে আপনার কি? আর বিরক্ত লাগছে আপনার? লাগবেই তো, আপনি তো আমাকে পছন্দ করেন না, ভালোবাসিও কখনো বলেননি। কি ভেবেছেন বুঝি না আমি তো আপনাকে জ্বালাতন করি, তাই আমাকে একা পেলে এখানে রেখে গেলেই আপনার শান্তি। বাড়িতে আসা নিয়ে মোমের মুখশ্রীতে যে আবেগ উদ্বেগ ফুটে উঠেছিল সেটা চিরস্থায়ী হলো না, দপ করে নিভে গেল যখন শুনেছে আগুন চলে যাবে, তাও পরীক্ষা চলাকালীন। পুরো সময়টা আগুনের থেকে দূরে থাকতে হবে ভাবতেই কণ্ঠ ফুঁড়ে কান্না পাচ্ছে মোমের। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, বেহুদা কথাবার্তা বলবে না। আর তুমি এখানে আসা নিয়ে কতটা এক্সাইটেড ছিলে, এখন কি হলো? মোম ছটফটিয়ে ওঠে, ঠোঁট উল্টে সরল গলায় জানালো, এখানে এসে খুব খুশি লাগছে, কিন্তু আপনাকে ছাড়া থাকতে হবে ভাবতেই বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। আগুন ঠোঁট কামড়ে এক পেশে হাসলো। শার্ট ইন করে মোমের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে? মোম কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা জানিয়ে দিল, জি অনেক কষ্ট হবে।
আগুন চকচকে দাঁত বের করে মৃদু হাসলো। মোমের কাঁধ জড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমার কষ্ট হবে। মোম টলমলে চোখে তাকায়, গোমরা মুখে বলল, তাহলে থেকে যান এখানে। ওকার মতো কথা বলো না। তার পরীক্ষার সাবজেক্ট কতগুলো জানো নিশ্চয়ই। তার উপর প্রত্যেক সাবজেক্ট পরীক্ষার আগে একদিন, কোনোটার ক্ষেত্রে 2 দিন করে বন্ধ। পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লেগে যাবে। এতদিন কি থাকা সম্ভব? কলেজ আছে না আমার? মোম চুপচাপ শুনল, কিছু বলল না। আগুন মোমের মাথায় চুমু দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল। পুনরায় শীতল কণ্ঠে বলল, একদম মন খারাপ করবে না। মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরীক্ষা দিবে। যেমন পড়িয়েছে তেমন ভালো রেজাল্ট যেন আমি পাই, মনে থাকবে? মোম মাথা নেড়ে বুঝালো থাকবে। আগুন মুখবিবর পরিবর্তন করে শুধায়, তোমার বাবাকে তখন আমার নামে বিচার দিয়েছিলে কেন? আমি সত্যি তোমাকে ধমকাই, বকাবকি করি? তাহলে এত এত আদর কাকে দেই শুনে? মোম সহসা জিভ কাটলো, বুকে মিশিয়ে মিনমিনে গলায় বলে ওঠে, আমার হাসিকে বিশ্রী বলেছেন কেন? সেজন্য বিচার দিয়েছি। তুমি জানো না, তোমার থেকে দূরত্ব আমার একদম সহ্য হয় না। বাড়িতে আসা নেই তোমার কথা শুধু আহ্লাদ, তাই ও কথা বলে ক্ষোভ প্রকাশ করেছে। অধর প্রসারিত করে কিঞ্চিত মুচকি হাসলো মোম। আগুনের বুকে নাক ঘষল, উৎকণ্ঠায় চটফটানি নিয়ে এলো। ছাড়ো, যেতে হবে এখন। তুমি কান্না করলে যাওয়ার সাহস পাবো না। আবারও মোমের ডাগর ডাগর আখি যুগলে নোনা জলে ভরে উঠল। নাক টেনে মৃদুস্বরে আওড়ালো, ছাড়তে ইচ্ছে করছে না। আগুন অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। ওষ্ঠপুটে গিয়ে দৃঢ় চুম্বন করলো ললাটে। থুতনিতে চুমু খেয়ে মুচকে এসে বলল, রোজ ফোন করব। রক্তে মাংসে করা শরীরটা টেনে হিচড়ে শহরে নিয়ে গেলেও আমার বেহায়া বেপর আত্মাটা তোমার কাছে থেকে যাবে। ছোঁয়াতে নয়, অনুভবে বুঝে নিও আমাকে। প্রাইভেট শেষে কলেজের গেট পেরিয়ে ফাঁকা রাস্তার মোড়ে রিক্সা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আনিকা। রাস্তাটা তেমন শুনশান নয়, আবার জনমানবে ভরপুরেও নয়। গুটি কয়েক মানুষজন আর গাড়ি চলাচল করছে। বিকেলের শেষ ভাগ এই সময়টাতে এই রাস্তায় গাড়ি চলাচল থাকলেও মানুষজন তেমন নজরে আসে না। মুখ ভার করে এদিক ওদিক গাড়ির আসার চোখ বুলাচ্ছে। এমন সময় গলায় পেঁচানো ওড়নায় টান পড়তে সহসা পেছন ফিরে তাকালো। বকাটে দুজন ছেলে দেখে পিলে চমকে উঠল। ছেলে দুজনকে আনিকা কলেজের বাইরে অনেকবার দেখেছিল। এরা মেয়েদের একা পেলে উত্ত্যক্ত করে। এদিকে কোনো মানুষজন নজরে আসছে না। ভয় শুষ্ক ঢোক গিলল সে, তবে ভয়টা বাহিরে প্রকাশ করলো না। তেজি গলায় চেঁচিয়ে বলে উঠল, কারা আপনারা? পথ আটকেছেন কেন? আমার ওড়না ছাড়ুন। ছেলে দুজন আনিকার শরীরের ভাঁজে চোখ বোলায়। ওড়না ধরে রাখা ছেলেটি পৈশাচিক হেসে বিশ্রী ভঙ্গি সমেত জানালো, ছাড়ার জন্য তো ধরিনি ফুলটুসি, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী। একটু ছুতে চাই, ভালোবাসতে চাই তোমাকে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।